এই যে ম্যাডাম, আপনার কি সামান্যতম কমন সেন্স আছে যে আপনি এখন কোথায় আছেন? আপনি এখন একজন কিডন্যাপারের জিম্মায় আছেন। মানে সোজা বাংলায় আপনাকে অপহরণ করা হয়েছে। একটু সিরিয়াস হন তো দয়া করে, ফোনটা রাখুন। ও এই ছেলে, এই তুমি না বড্ড বেশি চেঁচামেচি করো। বয়সে আমার চেয়ে ছোট মনে হচ্ছে। একটু তো ভদ্রতা বজায় রেখে কথা বলবে। এই সমুদ্রের মাঝখানে নেটওয়ার্কও ঠিক মতো পাচ্ছি না, আমার ইনস্টাগ্রামের রিলসগুলো লোড হচ্ছে না, আর তুমি বলছো সিরিয়াস হতে। তার চেয়ে বরং একটা কাজের কথা বলো তো, এই ইয়োটের ভেতরের দেওয়ালের কালারটা কে চুজ করেছে? একদম সস্তা আর বিচ্ছিরি রুচি। বিচ্ছিরি রুচি মানে কি? এটা জার্মানি থেকে ইম্পোর্ট করা একটা লাক্সারি ইয়ট। আর আপনি কি জানেন আপনার বাবা এখন ঢাকা শহরে কি পরিমাণ আতঙ্কে দিন কাটাচ্ছেন? আমি অলরেডি ওনাকে ফোন করে পুরো 30 কোটি টাকা দাবি করেছি। 30 কোটি টাকা? মাত্র 30 কোটি টাকা চাইলে তুমি? হিস, তুমি তো দেখছি আমার মার্কেট ভ্যালু একদম কমিয়ে দিলে। আমি হচ্ছে অবন্তী চৌধুরী। আমার ড্যাডিকে যদি বলতে আমি নিজে একটা ভালো অ্যামাউন্ট সাজেস্ট করতে পারতাম। অন্তত 50 কোটির নিচে কি আমার মতো একটা কুইনকে কিডন্যাপ করা সাজে? তুমি তো দেখছি একদম লোকাল কোয়ালিটির গুন্ডা। লোকাল কোয়ালিটির গুন্ডা মানে কি? মুখ সামলে কথা বলুন মিস অবন্তী। ঢাকা শহরের এক অভিজাত এলাকা, সেখানে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি অবন্তী চৌধুরীর। বয়স তার 26। বড়লোক বাবার মেয়ে বলে তার ভীষণ অহংকার। অন্যদিকে আকাশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জুনিয়র স্টুডেন্ট। বয়সে ছোট হলেও মেকানিক হিসেবে অসম্ভব জিনিয়াস আর জেদি। পড়াশোনার পাশাপাশি একটা লোকাল গ্যারেজে স্পোর্টস বাইক মডিফাই করত সে। এখন অবশ্য একটা লাইব্রেরিতে পার্ট টাইম জব করে। এ শহরের এক মাফিয়ার চক্করে পড়ে সে অবন্তীকে কিডন্যাপ করেছে। সেই মাফিয়া পছন্দ করত অবন্তীকে। সম্ভবত সে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু অবন্তী তাকে না করে। সোফা থেকে ঝটফট নেমে আকাশের একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে চোখে চঞ্চল দুষ্টুমি নিয়ে বলে, তোমার নাম কি ছেলে, আর কি করো? নাম দিয়ে কাম কি? নাম না বললে ঝাঁপ দেব। ওরে বাবা, আমি কিডন্যাপ করলাম না এ আমাকে কিডন্যাপ করলো? আমার নাম আকাশ, আগে মেকানিক ছিলাম, এখন। ও তাই নাকি মিস্টার মেকানিক? তা এত বড় ইয়ট ভাড়া করে মাঝ সমুদ্রে নিয়ে এলে তো এখন কি করবে? আমাকে মারধর করবে নাকি না খাইয়ে রাখবে? ওসব কিন্তু আমার উপরে চলবে না। আমার এখন ভীষণ খিদে পেয়েছে। মাঝ সমুদ্রে তো কোনো ভালো রেস্তোরাঁ নেই। আমাকে জলদি এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি বানিয়ে দাও তো সোনা বাবু। কফি বানিয়ে দেব মানে কি? আমি কি আপনার পার্সোনাল চাকর নাকি? আমি আপনাকে অপহরণ করেছি। নিয়ম অনুযায়ী আপনার এখন কোনায় বসে কান্নাকাটি করার কথা, ড্যাডি বাঁচাও বলে চিৎকার করার কথা। অথচ আপনি আমাকে কফি বানানোর অর্ডার দিচ্ছেন। কফি বানাতে বললাম কারণ আমার মাথাটা ধরেছে। আর তুমি যদি কফি বানিয়ে না দাও তাহলে আমি এই কেবিনের দামি সিল্কের পর্দাগুলো টেনে ছিঁড়ে ফেলবো। তারপর সেই কাপড় দিয়ে নিজের জন্য একটা নতুন ডিজাইনের স্কার্ট বানিয়ে নেব। তখন কিন্তু তোমার এই সুন্দর ইয়োটের 12টা বেজে যাবে। বুঝেছো পিচ্ছি কিডন্যাপার? আপনি আসলে একটা আস্ত বাদরি মেয়ে। আপনাকে সোজা করা আমার সাধ্যের বাইরে। আমি বাইরে যাচ্ছি, আপনি এই ঘরের ভেতরেই থাকবেন। বাইরে পা বাড়ালে কিন্তু সোজা সমুদ্রে ফেলে দেব। তখন বুঝবেন কত ধানে কত চাল। আচ্ছা যাও, দেখে এসো বাইরে কেমন হাওয়া। তবে কফির কথাটা কিন্তু মাথায় রেখো, চিনি ছাড়া একদম কড়া ব্ল্যাক কফি। আকাশ কেবিনের দরজাটা দরম করে বন্ধ করে বাইরে চলে গেল। সে ইঞ্জিন রুমের দিকে যাওয়ার সময় নিজের মনেই বিড়বিড় করতে লাগলো সে, এই প্রথম দেখলাম কাউকে কিডন্যাপ করে তাকে আবার কফি বানিয়ে খাওয়াতে হয়। কি ডাকো মেয়ে বাবা। দুনিয়ায় এত মেয়ে থাকতে যে কেন এই আপদটাকে ঘাটাতে গেলাম। মেয়েটার মাথা পুরো নষ্ট, কোনো ভয় ডর বলতে কিচ্ছু নেই। এদিকে কেবিনের ভেতরে অবন্তী জানালার কাঁচ দিয়ে বাইরে তাকালো। সমুদ্রের আবহাওয়া খুব দ্রুত বদলে যাচ্ছে। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে আর বাতাসের গতিবেগ ক্রমশ বাড়ছে।
ইয়টটা ঢেউয়ের ধাক্কায় বেশ জোরে দুলতে শুরু করেছে। অবন্তী কেবিনের সোফায় বসে দুলুনিটা বেশ উপভোগ করছিল, কিন্তু কিছুক্ষণ পর দুলুনিটা এতটাই বেড়ে গেল সে ঘরের ভেতরের ছোটখাটো শোপিসগুলো টেবিল থেকে নিচে পড়ে যেতে লাগলো। অবন্তীর মনে হলো ঘরের ভিতর একা বসে থাকার চেয়ে বাইরে গিয়ে ঝড়ের দৃশ্য দেখাটা অনেক বেশি মজার হবে। সে আকাশের নিষেধ পুরোপুরি ভুলে গিয়ে কেবিনের দরজাটা খুলে বাইরের দিকে চলে গেল। অবন্তী বাইরে এসেই বাতাসে চুল ওড়াতে ওড়াতে বলল, ওয়াও, এটা তো পুরো হলিউড মুভির মতো ফিল দিচ্ছে। হেভি হাওয়া তো। কিন্তু সমুদ্রের ঝড় কোনো ইয়ার্কি নয়। হঠাৎ একটা বিশাল আকৃতির ঢেউ এসে ইয়টের একপাশে প্রচণ্ড জোরে আঘাত করলো। ইয়টটা প্রায় 45 ডিগ্রি কোণে কাত হয়ে গেল। ডেকের মেঝেটা নোনা পানিতে প্রচণ্ড পিচ্ছিল হয়েছিল। অবন্তী নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। তার হাত রেলিং থেকে ছুটে গেল এবং সে সোজা পিচ্ছিল মেঝে দিয়ে পিছলে গিয়ে সমুদ্রের পানির দিকে ছিটকে পড়তে লাগলো। অবন্তী আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করে, আকাশ বাঁচাও আমাকে, মরে গেলাম রে। ঠিক সেই মুহূর্তেই আকাশ ইঞ্জিন রুম থেকে ডেকের দিকে ছুটে আসছিল। অবন্তীর চিৎকার শুনে সে কোনো কিছু না ভেবেই চিতা বাঘের মতো একটি লাফ দিল। সে নিজের এক হাত দিয়ে ইয়টের একটা শক্ত মেটাল পাইপ ধরল এবং অন্য হাত দিয়ে অবন্তীর কোমর শক্ত করে চাপটে ধরল। ঢেউয়ের ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে আকাশের ডান হাতের পেশিতে প্রচণ্ড টান লাগলো। ঠিক একই সময়ে উপর থেকে একটা আলগা লোহার শিকল ছিটকে এসে আকাশের কপালে সজোরে আঘাত করলো। আকাশের কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। কিন্তু এত বড় চোট পাওয়ার পরেও আকাশ অবন্তীর উপর থেকে নিজের গ্রিপ এক চুলো আলগা হতে দিল না। সে নিজের পুরো শক্তি বাজি রেখে অবন্তীকে টেনে ডেকে নিরাপদ মাঝখানে নিয়ে এলো। ঝড়ের তীব্রতা তখনও কমেনি। আকাশ অবন্তীকে এক প্রকার পাঁচা কোলা করে তুলে নিয়ে আবার কেবিনের ভিতর ঢুকে দরজাটা লক করে দিল। কেবিনের ভিতরে আসতেই অবন্তী দেখলো আকাশের কপাল বেয়ে টপ টপ করে রক্ত মেঝেতে পড়ছে। তার শার্টের কলার অলরেডি রক্তে ভিজে গেছে। অবন্তীর চঞ্চলতা আর দুষ্টুমি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। অবন্তী আকাশের কপালে হাত দিতে গিয়ে ভয়ার্থ গলায় বলল, ও মাই গড আকাশ, তোমার কপাল থেকে তো প্রচুর রক্ত পড়ছে। তুমি এত বড় বোকামি কেন করতে গেলে? আমাকে বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা করলে কেন? আকাশ সোফার উপর ধপাস করে বসে হাত দিয়ে কপালটা চেপে ধরে। কারণ আপনি আমার জিম্মি। আপনার যদি কিছু হয়ে যেত তবে আমার 30 কোটি টাকার কি হতো? আর তাছাড়া আপনাকে আমি বারণ করেছিলাম না বাইরে আসতে। আপনার এই অতিরিক্ত কৌতূহল আর পাকনামির জন্য আজ আমার এই দশা। ধুর, একদম চুপচাপ বসে থাকো তো, একটা কথাও বলবে না। আমি চোট লাগাতে পারি, কিন্তু চোট সারাতেও জানি। অবন্তী আর কোনো তর্ক করলো না। সে দ্রুত কেবিনের ভেতরে ড্রয়ারগুলো খুঁজতে লাগলো এবং একটা ফার্স্ট এইড বক্স পেয়ে গেল। সে বক্সটা নিয়ে আকাশের পায়ের কাছে মেঝেতে বসলো। তুলা আর স্যাভলন বের করে সে খুব সাবধানে আকাশের কপালের ক্ষতের কাছে হাত বাড়ালো। তুলা দিয়ে সে আকাশের কপালের রক্তগুলো মুছে দিচ্ছিল। আকাশ ব্যথায় একটু কুঁকড়ে উঠল। অবন্তী আলতো করে আকাশের ক্ষতের উপর ফু দিতে লাগলো। তাদের দুজনের মুখ তখন খুব কাছাকাছি। অজান্তেই এক রোমান্টিক আবহ তৈরি হলো কটেজের বাতি নেভার আগে। আকাশ লক্ষ্য করলো এই অহংকারী চঞ্চল মেয়েটার মনের ভেতরেও একটি দায়িত্বশীল দিক আছে। অবন্তী খুব নিপুণ হাতে আকাশের কপালে একটা ব্যান্ডেজ বেঁধে দিল। অবন্তী ব্যান্ডেজ বাঁধা শেষ করে একটু হাসে। তা মিস্টার কিডন্যাপার, এখন ব্যথাটা কেমন লাগছে? সিনিয়রের হাতের সেবা পেয়ে নিশ্চয়ই নিজেকে ধন্য মনে হচ্ছে। সিনিয়র তো নয়, একটা আস্ত আপদ। আপনার এই ব্যান্ডেজের সুবাদে যদি আমার ক্ষতটা পচে যায় তবে আমি আপনাকে মাঝ সমুদ্রেই হাঙরের মুখে ফেলে দেব। হ্যাঁ হ্যাঁ, খুব তো বড় ডন। নিজেতে একটু চোট পেয়ে এই মুখটা এমন করেছো যেন পুরো দুনিয়ার দুঃখ তোমার ঘাড়ে এসে পড়েছে। আর শোনো, তুমি কিন্তু এখনো আমার কফিটা বানিয়ে দাওনি। কপাল কাটুক আর যাই হোক, আমার কফি কিন্তু চাই চাই। আপনি আসলেই পাগল আছেন। এই অবস্থায়ও আপনার কফির শখ মেটেনি। চলুন কিচেনে, দেখিয়ে দিচ্ছি কিভাবে কফি বানাতে হয়। আপনি নিজেই বানিয়ে নেবেন। অবন্তী আর আকাশ কিচেনের দিকে এগিয়ে গেল। কিচেনটা ছোট হলেও বেশ গোছানো। অবন্তী একটি কফি মেকার দেখে বেশ উৎসাহিত হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে চোখ টিপল।
ওয়াও, এখানে তো বেশ আধুনিক কফি মেকার আছে, কিন্তু সমস্যা হলো আমি তো কোনোদিন নিজে কফি বানাইনি। আমাদের বাড়িতে তো জাস্ট অর্ডার করলেই কফি টেবিলে চলে আসে। তুমি আমাকে একটু হেল্প করো না ছোট বাবু। বড়লোকের মেয়েরা যে এতখানি অকেজো আর অলস হয় তা আপনাকে না দেখলে বুঝতাম না। দেখুন, প্রথমে এই কন্টেইনারে কফি বিনস দিতে হবে, তারপর পানি ফিল্টার করে সুইচটা অন করতে হবে। এতটুকু মাথায় ঢুকছে আপনার? অবন্তী আকাশের একদম কাছে এসে দাঁড়িয়ে তার হাত থেকে কফির প্যাকেটটা কেড়ে নিয়ে বলে, উফ, তুমি বড্ড বেশি বকো। আমি কি বলেছি আমি বোকা? আমি জাস্ট এক্সপেরিয়েন্স করছি। এই যে তোমার হাতের মচকানো আঙুলটা, এটা নিয়ে তুমি কফি বানাতে পারতে না, তাই আমিই বানাচ্ছি, জাস্ট গাইড করো। কিন্তু অবন্তী কফি বানাতে গিয়ে পুরো কাউন্টারে কফি পাউডার ছড়িয়ে ফেলল। আপনি কফি বানাচ্ছেন নাকি কিচেনে যুদ্ধ করছেন? পুরো জায়গাটা নোংরা করে ফেললেন। গ্যারেজের চেয়েও নোংরা লাগছে এখন এই কিচেন। আরে মেকানিক সাহেব, এত পরিষ্কার পরিচ্ছন্নতার রোগ কেন তোমার? গ্যারেজে তো সারাদিন কালি আর গ্রিজ নিয়েই বসে থাকো। এখানে সামান্য একটু কফি পাউডার পড়েছে বলে এত চিল্লাচ্ছ কেন? নাও, তোমার কফি রেডি। জায়গাটা পুরো মেস বানিয়ে ফেলল সে। অবন্তী দুটো মগে কফি ঢেলে একটি আকাশের দিকে বাড়িয়ে দিল। আকাশ কফিতে একটু চুমুক দিতেই মুখটা তেতো করে ফেলল। উফ, এটা কফি বানিয়েছেন নাকি গাড়ির পোড়া মোবিল এনে দিয়েছেন? এত তিতো কেন? চিনি দেননি কেন এতে? এটাকে বলে খাঁটি ব্ল্যাক কফি। তোমার মতো সস্তা 3-in-1 ক্যাফেইনের অভ্যাস যাদের, তারা এই রাজকীয় কফির স্বাদ বুঝবে না। চুপচাপ খেয়ে নাও, নইলে এই গরম কফি তোমার ওই ছেঁড়া জিন্সের ওপর ঢেলে দেব। আপনার সাথে কথা বলাই একটা মস্ত বড় ভুল। আপনি এখন কেবিনে গিয়ে ঘুমান। কাল সকালে আপনার বাবার সাথে ফাইনাল ডিল হবে। টাকা পেলেই আপনাকে ঢাকার ফ্লাইটে তুলে দেব। তখন গিয়ে যত খুশি রাজকীয় কফি গিলবেন। আকাশ কফির মগটা টেবিলে রেখে দেয়। অবন্তী মগটা হাতে নিয়ে কেবিনের দিকে হাঁটতে হাঁটতে বলে, ঢাকার ফ্লাইট? এত সহজে কি আমি যাচ্ছি নাকি? আমার তো এই ইয়টের লাইফটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। কাল সকালে ড্যাডি যদি পুলিশ নিয়ে আসে তবে কিন্তু বেশ একটা সিনেমার মতো সিন তৈরি হবে। আমি তো ভাবছি সেই সিনে হিরোইন সেজে কিভাবে এন্ট্রি নেব। গুড নাইট কিডন্যাপার বাবু। আকাশ অবন্তীর যাওয়ার দিকে তাকিয়ে নিজের কপালে হাত দিল। সে মনে মনে ভাবল, এই মেয়েকে অপহরণ করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। এই মেয়ে জিম্মি নয়, সে একটা আস্ত মানসিক যাতনা। কাল সকালে কি অপেক্ষা করছে তা ভেবে আকাশের রাতের ঘুম উধাও হয়ে গেল। সে কেবিনের বাইরে ডেকের সোফায় শুয়ে সমুদ্রের আকাশের দিকে তাকিয়ে রইল। আর কেবিনের ভিতরে অবন্তী এক অদ্ভুত চঞ্চল হাসি মুখে নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। সকালের ম্লান আলোয় ইয়টটা তখনও মাঝ সমুদ্রে ভাসছিল। আকাশ ডেকের সোফায় আধো ঘুমন্ত অবস্থায় ছটফট করছিল। তার মাথায় ঘুরছিল সেই মাফিয়া ডন রাশেদের চেহারা। আকাশ গরিব ঘরের ছেলে। বোনের চিকিৎসার বিপুল টাকার জন্য বাধ্য হয়ে সে রাশেদের এই বিপজ্জনক অ্যাসাইনমেন্টটা হাতে নিয়েছিল। রাশেদ এই অহংকারী অবন্তীকে নিজের খাঁচায় বন্দি করতে চায়, আর আকাশকে ব্যবহার করেছে কেবল একটি দাবার ঘুঁটি হিসেবে। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই সেই চিন্তায় ছেদ পড়ল। দূর থেকে ভেসে এলো ভারী ইঞ্জিনের গর্জন। আকাশ বাইনোকুলার চোখে লাগিয়ে দেখল কোস্ট গার্ডের একটি স্পিডবোট নয়, বরং রাশেদ মাফিয়ার নিজস্ব স্পিডবোট, আর সাথে কোস্ট গার্ডের ছদ্মবেশী কিছু লোক তাদের দিকে ধেয়ে আসছে। রাশেদ হয়তো আকাশকে টাকা না দিয়ে অবন্তীকে কেড়ে নিতে এবং আকাশকে চিরতরে স্তব্ধ করে দিতে চাইছে। ইঞ্জিনের কানফাটা আওয়াজে কেবিনের দরজা খুলে চোখ ডলতে ডলতে বের হয়ে এলো অবন্তী। তার সিল্কের নাইটি বাতাসে উঠছে, চোখে তখনও চটুল চঞ্চলতা। অবন্তী হাই তুলতে তুলতে বলে, কি ব্যাপার মেকানিক বাবু, সকালে এত হইচই কিসের? আমার বেডটি কোথায়? আর এই স্পিড বোটগুলো কি তোমার কোনো সাঙ্গপাঙ্গ নাকি? আকাশ অত্যন্ত গম্ভীর আর উত্তেজিত মুখে বলে, মুখ বন্ধ রাখুন আর জলদি এই লাইফ জ্যাকেটটা পরুন। ওটা আমার কোনো সাঙ্গপাঙ্গ না, ওটা কোস্ট গার্ডের ছদ্মবেশে আসা রাশেদ মাফিয়ার লোক। ওরা এখানে ডিল করতে আসেনি, আমাদের দুজনকে শেষ করতে এসেছে। রাশেদ? ওই খবিসটা? ও তো আমার পেছনে লটর পটর করার চেষ্টা করতো। তার মানে তুমি ওই গুন্ডাটার টাকায় আমাকে কিডন্যাপ করেছো? ছি আকাশ, তোমার চয়েস তো থার্ড ক্লাস।
একজন ক্রাইম পার্টনার হিসেবে তোমার স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত ছিল। আকাশ ইয়টের স্টিয়ারিং হুইল ঘুরিয়ে ফুল স্পিডে দিতে দিতে বলে, আপনার ওই জ্ঞানগর্ভ লেকচার বন্ধ করবেন। আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো বড় লোকের ঘরের আদুরে মেয়ের বোরিং লাইফস্টাইলের চেয়ে আমার মেকানিক লাইফ আর লাইব্রেরির জব অনেক ভালো। এখন যদি বাঁচতে চান তবে ওই পেছনের কেবিনে গিয়ে শক্ত করে কিছু ধরে বসুন। অবন্তী ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে এত বড় বিপদেও মুখে এক অদ্ভুত উপহাস্যের হাসি দেয়। আমি কেন লুকাবো? চৌধুরী ভিলার মেয়েরা কখনো লুকায় না। আর তাছাড়া এই স্পিডবোট চেজিং তো পুরো মিশন ইম্পসিবল মুভির মতো লাগছে। আকাশু, ইয়রটা একটু ডান দিকে কাটাও, ওই তো ওরা গুলি ছুটছে। অবন্তীর কথা শেষ হওয়ার আগেই রাশিদের স্পিডবোট থেকে এক ঝাঁক গুলি ইয়টের পেছনের কাঁচ ভেঙে চুরমার করে দিল। একটা ধারালো কাঁচের টুকরো ছিটকে এসে অবন্তীর ফর্সা ডান হাতের বাহুতে গভীর আঁচড় কেটে গেল। রক্ত ফিনকি দিয়ে বের হতেই অবন্তী ব্যথায় কুকড়িয়ে উঠল। উফ, শয়তানগুলো আমার দামি স্কিনটাই নষ্ট করে দিল। আকাশ, ওরা তো সত্যি সত্যিই মারছে। আকাশ পেছনে তাকিয়ে অবন্তীকে রক্তাক্ত হতে দেখে নিজের ভেতর এক অন্যরকম জেদ অনুভব করলো। সে ইয়টটাকে এক তীব্র ঝাঁকুনি দিয়ে একটা ছোট পাথুরে চরের দিকে নিয়ে এলো। চরের পাশেই লোকালয়, চারিদিকে ঘন জঙ্গল। ইয়টটা চরে এসে প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে আটকে গেল। আকাশ স্পিকার থেকে নিচের মচকানো হাত আর কপালে ব্যান্ডেজ নিয়েই এক লাফে অবন্তীর কাছে গেল। আকাশ অবন্তীর হাতটা শক্ত করে ধরে টেনে নামাতে নামাতে বলল, নামুন, এখানে জ্যামিতিক হিসাব করার সময় নেই, আমাদের লুকাতে হবে। দৌড়ান। আরে আস্তে চলো পিচ্চি গুন্ডা, আমার পায়ে হিল জুতো আছে, ওই জঙ্গলি ট্যাঙ্কে হাঁটা যায় নাকি? আকাশ এক ঝটকায় অবন্তীর পায়ের হিল দুটো খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এখন খালি পায়ে দৌড়াতে হবে, নিজের ইগোটা একটু পকেটে রাখুন। মাফিয়া রাশিদের স্পিডবোট যখন খুব কাছাকাছি চলে এলো তখন আকাশ আর অবন্তী বুঝলো যে এখানে আর এক মুহূর্ত থাকা মানেই নির্ঘাত মৃত্যু। আকাশ তো আর সেফ টাকার লোভে অবন্তীকে রাশিদের মতো একটি নরপশুর হাতে তুলে দিতে পারে না। তাই সে সেখান থেকে অবন্তীর হাত ধরে টেনে সে জঙ্গল পার হয়ে একটা পুরনো হাইওয়ের ধারে এসে পৌঁছলো। কপাল ভালো, সেখানে একটি লোকাল মুরগি বোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। আকাশ তার বুদ্ধি খাটিয়ে চালককে পটিয়ে কিছু টাকা দিয়ে দুজনে মুরগির খাঁচার পিছনে গিয়ে লুকিয়ে বসলো। সেই দুর্গন্ধে অবন্তীর নাক ফেটে যাওয়ার দশা। পিকআপ ভ্যানটি তাদের ঢাকা শহর থেকে অনেক দূরে মুন্সিগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে এনে নামিয়ে দিল। সেখান থেকে আকাশের এক দূর সম্পর্কের মামা মন্টু ঘটক, মন্টু মামা এলাকায় মস্ত বড় এক জোচ্চোর ঘটক, যে সারাদিন আজকবি সব বিয়ের সম্বন্ধ বানাই আর বানিয়ে বানিয়ে গল্প বলে। মুন্সিগঞ্জের এক বাঁশঝাড়ের পাশে মন্টু ঘটকের টিনের দোচালা ঘর। উঠোনে নানা রকম বিয়ের সাইনবোর্ড ঝুলছে। পিকআপ ভ্যান থেকে নেমে অবন্তী যখন নিজের দামি কাপড়ে মুরগির বিষ্ঠা আর পালক লেগে থাকতে দেখলো তখন তার কান্নার বদলে প্রচন্ড রাগ হলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে আকাশের শার্টের কলার চেপে ধরলো। এই পিচ্চি, তোর সাহস কত বড়! তুই অবন্তী চৌধুরীকে শেষ পর্যন্ত মুরগির খাঁচায় করে ট্রাভেল করালি। আমার পুরো ব্র্যান্ডেড লাইফস্টাইলের তুই 12টা বাজিয়ে দিয়েছিস। গন্ধের চোটে আমার নিজেরই এখন বমি আসছে। আকাশ অবন্তীর হাতটা নিজের কলার থেকে ছটকা দিয়ে সরিয়ে বলে, এই যে দেমাগ দেখানো আপা, মুখটা একটু বন্ধ রাখবেন। রাশেদের গুন্ডারা যখন গুলি চালাচ্ছিল তখন তো মুরগির খাঁচাই আপনার বাপের তাজমহল মনে হচ্ছিল। আমি যদি বুদ্ধি করে ওই পিকআপে না তুলতাম তবে এতক্ষণে রাশেদের খাঁচায় বন্দি হয়ে টিকটক করতে হতো। বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধি আপনার চেয়ে ডাবল আছে, বুঝলেন? ওরে আমার আইনস্টাইন রে, বুদ্ধি দেখিয়েছেন উনি। এখন এই জঙ্গলি জায়গায় আমরা কেন এসেছি? এটা কোনো চিড়িয়াখানা? ঠিক তখনই ঘর থেকে খরম পায়ে লুঙ্গি আর ফতুয়া পরা এক টাকমাথা লোক বের হয়ে এলো। হাতে একটা মোটা খাতা আর কলম। লোকটার নাম মন্টু ঘটক। সে চোখে মোটা চশমাটা ঠিক করতে করতে আকাশ আর অবন্তীর দিকে তাকালো। আরে আকাশ বাবাজি, তুই এই ভর দুপুরে কোথা থেকে আইলি? আর তোর সাথে এটা কেডা? ইয়া মাহবুদ, এই মেয়ে তো চেহারা মাশাল্লাহ, একদম সিনেমার হিরোইন শাবনুরের মতো। কিন্তু জামা কাপড়ে তো মুরগির পালককে। তোরা কি কাজ অফিস থেকে ভাগাভাগি করে আসছিস নাকি রে?
আমার একই কইতেই আমি একেবারে রাজকীয় সম্বন্ধ কইরাইয়া দিতাম। ওরে মন্টু মামা, তোমার ঘটকালি একটু থামাও তো। কোনো বিয়ের সম্বন্ধ না, ও হচ্ছে ঢাকার মস্ত বড় লোক চৌধুরী সাহেবের মেয়ে অবন্তী, আর আমি ওরে কিডন্যাপ করে এনেছি। মন্টু ঘটক খাতাটা ফেলে দিয়ে চোখ কপালে তুলে কি কস, তুই কিডন্যাপ করছিস? এই পুচকি বয়সে তুই এত বড় ডাকাত হইয়া গেলি, তো আবার এমন বড় লোকের বেটি রে। ওরে আকাশ, তুই তো আবার বংশের নাম উজ্জ্বল করলি রে বাপু। কিন্তু সমস্যা হইলো, এই মেয়ের তো ঢাকার কোনো পাত্রের কাছে বেচতে পারবো না, পুলিশে ধরবো। এই যে ঘটক সাহেব, আপনিও কি এই পিচ্চির মতো পাগল নাকি? আমি কোনো বিক্রির জিনিস? আমাকে জলদি একটা ফোন দিন, আমি ড্যাডিকে কল করব। আর এই নোংরা জামা পাল্টানোর ব্যবস্থা করুন। আরে বুঝি রে, রাগ কইরো না। ফোন তো এই তল্লাটে কারো কাছে নাই, টাওয়ারও নাই। তবে তোমার জামার ব্যবস্থা হইতেছে। আমার ঘরে আমার এক মেক্কেলের ফেলে যাওয়া বিয়ের বেনারসি শাড়ি আছে, কোনে ভেঙে গিয়েছিল, তো ওইটা পয়দা ফেলো। আর তোরা দুজনে এখান থেকে এই গ্রামের স্বামী স্ত্রীর পরিচয় দিয়া থাকবি, নাহলে গ্রামের মাতব্বর লতিফ শিকদার তোদের ধৈর্য পেটাবে। মন্টু ঘটকের কথায় আকাশ আর অবন্তী দুজনেই আকাশ থেকে পড়ল, কিন্তু পরিস্থিতি এমন যে এছাড়া কোনো উপায় ছিল না। অবন্তী ঘরের ভেতরে গিয়ে সেই লাল টকটকে বেনারসি শাড়িটা পরে বের হয়ে এলো। কোণে ভেঙে যাওয়ার শাড়ি হলেও ওটাতে অবন্তীকে জাস্ট অপসরার মতো লাগছিল। কপালে ছোট একটি লাল টিপ আর শাড়ির আঁচলটা মাটিতে লুটোপুটি খাচ্ছে। আকাশ ঘরের দাওয়ায় বসে একটা ভাঙা রেডিও ঠিক করার চেষ্টা করছিল। অবন্তীকে দেখে তার হাতের স্ক্রুড্রাইভারটা ফসকে সোজা নিজের পায়ে পড়ল। আকাশ ব্যথায় কোকিয়ে ওঠে, কিন্তু চোখ অবন্তীর দিকেই। ও আপনি আপনি এই শাড়ি পরেছেন কেন? আপনাকে তো পুরো পুরো ভূতের মতো লাগছে। অবন্তীর শাড়ির কুচিটা একটু উঁচিয়ে ধরে আকাশের সামনে এসে একটা চক্কর দিল, মুখে চটুল হাসি। ভূতের মতো? ও আকাশ বাবু, নিজের বুকের ধুকপুকানিটা একটু আস্তে বাজাও, বাইরে থেকেও শোনা যাচ্ছে। আমি জানি আমি দেখতে কেমন লাগছি। 3 বছরের ছোট একটা বাচ্চার সামনে এত বড় রূপের ঝিলিক দেওয়াটাই আমার ভুল হয়েছে। আকাশ তাড়াতাড়ি রেডিওর দিকে চোখ ফিরিয়ে মুখ শক্ত করে। আমার কোনো ধুকপুকানি হচ্ছে না, আমি জাস্ট ভাবছি এই শাড়ি পরে আপনি যদি রাশিদের গুন্ডাদের সামনে দৌড়াতে যান, তবে তো নিজের শাড়িতেই প্যাচ খেয়ে আছাড় খাবেন। বড়লোকের মেয়েরা তো আবার হাঁটতেও পারে না ঠিক মতো। অবন্তী আকাশের একদম কাছে এসে বসলো। কাঠের দাওয়ায় দুজনের শরীর প্রায় ঘেঁষে গেল। অবন্তী তার শাড়ির আঁচল দিয়ে আকাশের মুখের গ্রিজের দাগটা আলতো করে মুছে দিতে লাগলো। এই যে পিচ্চি কিডন্যাপার, বেশি কথা বলো কেন? এই যে তোমার মুখের কালির দাগ লেগে আছে, এটা কে পরিষ্কার করছে? তোমার ওই মন্টু মামা নাকি এই বড়লোকের মেয়েটা? অবন্তীর হাতের নরম ছোঁয়া আর তার বেনারসি শাড়ির খাঁটি রেশমি সুবাস আকাশের নাকের ভেতর দিয়ে সোজা তার হৃদয়ে গিয়ে ধাক্কা দিল। তাদের মধ্যে কোনো অনুভূতি ছিল না, কিন্তু এই চরম রোম্যান্টিক খুনসুটি আর খুনসুটির মুহূর্তগুলো তাদের দুজনকে ভীষণ কাছে টেনে আনছিল। আকাশ অবন্তীর হাতটা ঝট করে ধরে ফেলল। আকাশ একটু গম্ভীর হয়ে অবন্তীর চোখের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আপনি আমার জিম্মি, আমার সেবা করার দরকার নেই। আর তাছাড়া কাল রাতে যে আপনার হাত কেটেছিল, সেটার ব্যথা কমেছে? অবন্তী নিজের হাতটা না ছাড়িয়ে আকাশের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কমেছে, কারণ ওই মেকানিক হাতটা দিয়ে কেউ একজন খুব সাবধানে মলম লাগিয়ে দিয়েছিল। মুখে যতই বলো টাকার জন্য, কিন্তু আমি জানি এই ছোট্ট বাবুটার মনে একটু হলেও দয়া আছে। কোনো দয়া নেই, টাকা পেলে আমি খালাস। আপনি এখন মন্টু মামার ঘরে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মুন্সিগঞ্জের এই অজপাড়া গায়ে তখন ঘুটঘুটে অন্ধকার। মন্টু ঘটক তার ঘরে হ্যারিকেন চালিয়ে দিল। ঠিক তখনই ঘটলো এক চরম বিপদ। গ্রামের প্রভাবশালী মাতব্বর লতিফ শিকদার তার 3-4 জন লাঠিয়াল নিয়ে মন্টু ঘটকের উঠোনে এসে হাজির হলো। লতিফ শিকদার হলো চরম সন্দেহবাতিগ্রস্ত এক বুড়ো, যে গ্রামে কোনো নতুন মানুষ দেখলেই পুলিশে দেওয়ার হুমকি দেয়। ওই মিন্টু কে রে? শুনলাম ঢাকা থাইকা কোন এক পোলা আর মাইয়া আইডা তোর ঘরে উঠছে, ঘটনা কি? এরা কি চোর ডাকাত নাকি? জলদি বাইরে আন। ঘরের ভেতর আকাশ আর অবন্তী আতঙ্কিত হয়ে পড়ল। আকাশ তো আর পুলিশ বা মাতব্বরের হাতে ধরা পড়তে পারে না, তাহলে তার বোনের চিকিৎসার টাকা জোগাড় হবে না।
ঠিক তখনই অবন্তী তার বুদ্ধি খাটালো। সে আকাশের হাত ধরে টানতে টানতে উঠোনে নিয়ে এলো। অবন্তী ঘোমটা একটু টেনে লতিফ শিকদারের সামনে গিয়ে এক্কেরে খাঁটি গ্রামীণ কায়দায় বলে, ওমা, আপনি বুঝি এই গ্রামের বড় মাতব্বর সাহেব? আসসালামু আলাইকুম চাচা। আমরা কোনো চোর ডাকাত না। এই যে আপনার পোলার মতো আকাশ, ও আমাকে ভালোবেসে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে, কিন্তু আমার বড়লোক ড্যাডি এই গরিব মেকানিক রে মাইনা নেয় নাই, তাই আমাগর মারার জন্য গুন্ডা পাঠাইছে। আমরা মন্টু ঘটক কাকার আশ্রয়ে আইছি, আপনি আমাগো বাঁচান চাচা। অবন্তীর মুখে এমন অনর্গল নাটক আর সংলাপ শুনে আকাশ হা হয়ে গেল। সে মনে মনে অবন্তীর এই তাৎক্ষণিক অভিনয়ের প্রশংসা করতে লাগলো। এই মেয়ে যদি এখন নাটক না করতো তবে মাতব্বর তাদের সোজা থানায় দিত। লতিফ শিকদার অবন্তীর বেনারসি শাড়ি আর চোখের পানি দেখে গলে জল হয়ে গেল। ওরে আমার মারে এত সুন্দরী কনে, আর ওই বড়লোক ব্যাটারে পাইলে আমি লাঠি দিয়ে পিটামো। গরিব বইলা বিয়া মানবে না। এই পোলারে দেখতে শুনতে ভালো, মেকানিক হলেও সৎ। তোরা কোনো চিন্তা করিস না মা, লতিফ শিকদার জ্যান্ত থাকতে তোদের গায়ে হাত দিতে পারবে না। মন্টু, এদের আজ রাতে ভালো মন্দ খাওয়াবি। মাতব্বর বিদায় হওয়ার পর আকাশ একটা লম্বা শ্বাস ফেললো। সে অবন্তীর দিকে তাকালো। অবন্তী তখন ঘোমটা ফেলে দিয়ে খিলখিল করে হাসছে। আকাশ মনে মনে চরম কৃতজ্ঞ, কিন্তু মুখে রুক্ষতা বজায় রেখে বলে, ওয়াও, আপনি তো দেখছি ড্রামা কুইন। এত সুন্দর মিথ্যা গল্প কোত্থেকে বানালেন? অবন্তী আকাশের বুকের উপর আলতো করে একটি চাপড় দিয়ে পচানোর ভঙ্গিতে বলে, ও পিচ্চি বাবু, আমি যদি এই ড্রামা না করতাম তবে এতক্ষণে মাতব্বরের লাঠির চোটে তোমার হাড় গোড় ভেঙে গুঁড়ো হয়ে যেত। মুখে একটা ধন্যবাদও দিতে পারো না? কেমন আনকালচার ছেলে তুমি। ধন্যবাদ দেব কেন? আপনি নিজের পিঠ বাঁচানোর জন্যই তো করেছেন। আমি ধরা পড়লে তো আপনিও ফেঁসে যেতেন। এখানে আমার কোনো পার্সোনাল ক্রেডিট নেই। মিথ্যুক, তুমি মনে মনে এখন আমার পায়ে লুটিয়ে পড়তে চাচ্ছ, কিন্তু তোমার ইগো তোমাকে বাধা দিচ্ছে। যাই হোক, আমার এখন চরম খিদে পেয়েছে। মন্টু মামা তো শুধু চাল ডাল দিছে, রান্না কে করবে? কেন আপনি করবেন? বড়লোকের মেয়ে, শাড়ি পরে তো খুব ঘুরছেন। এখন একটু রান্নাঘর সামলান। আমি জীবনে কোনো দিন রান্নাঘরে যাইনি। আমি শুধু ওভেন অন করতে পারি। তুমি মেকানিক মানুষ, আগুনের কাজ ভালো জানো, তুমিই রান্না করো। শেষ পর্যন্ত দুজনে মিলেই মন্টু ঘটকের মাটির রান্নাঘরে গেল। আকাশ খড়ি দিয়ে উনুন জ্বালালো, আর অবন্তী পাশে বসে চাল ধুতে গিয়ে পুরো শাড়িতে পানি মাখিয়ে ফেললো। ধোয়ায় অবন্তীর চোখ দিয়ে পানি পড়ছিল। আকাশ তা দেখে নিজের ওড়না বা গামছা দিয়ে অবন্তীর চোখটা খুব আলতো করে মুছে দিল। আকাশ খুব কাছে এসে নরম সুরে বলল, ধোয়া সহ্য করতে পারেন না তো রান্নাঘরে এসেছেন কেন? যান, বাইরে গিয়ে বসুন, আমি একাই খিচুড়িটা রেঁধে নিচ্ছি। অবন্তী আকাশের হাতটা ধরে ধোয়াটে চোখে চঞ্চল হাসি হেসে বলে, একা থাকবে কেন? আমি না থাকলে তো তোমার এই রান্নাঘরটাই বোরিং হয়ে যাবে। এই যে তুমি আমার চোখ মুছে দিলে, এটা কিন্তু বেশ কিউট ছিল আকাশু। একদম ফালতু কথা বলবেন না। খিচুড়িটা পুড়ে গেলে কিন্তু মন্টু মামা আমাদের তাড়িয়ে দিবে। সেই কুপি বাতির আলোয় ধোয়া আর মশলার গন্ধের মাঝে তাদের দুজনের মধ্যে চলল এক মিষ্টি আর রোমাঞ্চকর খুনসুটি। কোনো রকম প্রেম ছাড়াই কেবল এক অজান্তে ভালো লাগার মাধ্যমে তারা একে অপরের আরো কাছে চলে আসছিল। মুখে তারা কেউ কারো প্রতি তা প্রকাশ করলো না, কিন্তু এই বিপদের রাতে তারা দুজনেই বুঝলো একে অপরকে ছাড়া তারা অসম্পূর্ণ। কিন্তু এই শান্ত গ্রামেও মেঘ ঘনিয়ে আসছে। মাফিয়া রাশেদ তাদের ট্র্যাক অলরেডি পেয়ে গেছে, আর সে তার দলবল নিয়ে এই ঘটকের আঁকড়ার দিকেই রওনা হয়েছে। মুন্সিগঞ্জের প্রত্যন্ত গ্রামে মন্টু ঘটকের আঁকড়ায় রাতের আধার তখন আরো ঘনীভূত হয়েছে। মাটির চুলার ধোয়া আর টিমটিমে কুপির আলোয় আকাশ আর অবন্তীর খিচুড়ি রান্নার খুনসুটি যখন চমচমা, ঠিক তখনই গ্রামের কাঁচা রাস্তায় 4-5টা কালো মাইক্রোবাসের চাকার কর্কশ আওয়াজ শোনা গেল। মাফিয়া রাশেদ তার দলবল নিয়ে গ্রামে এসে হাজির হয়েছে। তবে রাশেদ একা আসেনি। কপাল ভালো যে মন্টু ঘটকের খবর পেয়ে সেন্ট মার্টিনের সেই
খ্যাপাটে পাহাড়ি মংলু মামাও তার দলবলার লাঠিসোঁটা নিয়ে ঠিক সময়ে মুন্সিগঞ্জে এসে পৌঁছেছিল আকাশকে সাহায্য করতে। রাশিদ মাফিয়া তার চকচকে চামড়ার জ্যাকেট পরে হাতে একটি বিদেশি পিস্তল নিয়ে মন্টু ঘটকের উঠোনে এসে দাঁড়ালো। তার সাথে 10 থেকে 12 জন রামদা আর বন্দুকধারী গুন্ডা। রাশিদ এসেই মন্টুর ঘরের দরজায় লাথি মারল। ওই ঘন্টু ঘটক, ঢাকা থেকে যে পোলামাইয়া আইছে ওগো জলদি বের কর, না হলে তোর এই খটকালের আখড়া আমি আগুনে পুরাইয়া ছাই করে দেবো। অবন্তী কোথায়? ঠিক তখনই ঘরের আড়াল থেকে মংলু মামা তাই লুঙ্গিটা কাছা মেরে হাতে একটি মস্ত বড় কাঁচা বাঁশ নিয়ে হড়বড় করে বের হয়ে এলো। তার পেছনে মন্টু ঘটকও একটি মোটা খাতা বগলে চেপে হাজির। মংলু মামা রাশেদের সামনে গিয়ে পানের পিক ফেলে। ওরে আমার টেডি বিয়ার ডন রে, আইসো আইসো মুন্সিগঞ্জের মাটিতে তোমারে স্বাগতম। তা ভাবধান এত রাতে বন্ধক লইয়া কার বিয়ার সম্বন্ধ করতে আইছো? পাত্র কি পালাইছে নাকি? এই বুড়া খবিস কে রে? এই তোরে কে ডাকছে? অবন্তী কোথায় বল, না হলে তোর মাথায় গুলি করবো। মন্টু ঘটক চশমাটা নাকের ডগায় নামিয়ে খাতা খোলে। আরে ডান সাব, চিল্লাইন না। আপনি যে মেয়েরা খুঁজতেছেন ওরা তো আমি বিকেলের ফ্লাইটে বিকেলের বাসে এক ল্যাংড়া পাত্রের সাথে বিয়া দিয়া বরিশাল পাঠাইয়া দিছি। পাত্রের বাপে 3 কোটি বিঘা ধানে জমি আছে। মেয়ে তো খুশিতে নাচতে নাচতে গেছে। এই দেখেন আমার খাতায় এন্ট্রি। কি বরিশাল পাঠাইয়া দিছস? এই মেকানিক আকাশ আমারে ধোকা দিল? মংলু মামা রাশেদের কাঁধে বাস দিয়ে হালকা খোঁচা মেরে বলে। আরে হরে বাবধান, আকাশ পোলাটা তো খুব ভালো। ও দেখলো মেয়েটার দেমাগ বেশি, তাই মিন্টু ঘটকের পায়ে ধইরা কইল, মামা এই আপদ বিদায় করো। তোমারে কইল না ও তো বরিশালের লঞ্চ ঘাটে গেছে বকশিস আনতে। তুমি এক কাজ করো, এই রাতে নদী পার হইয়া বরিশালের দিকে দৌড়াও। রাশেদ মাফিয়া আর তার বোকা গুন্ডারা মংলু আর মন্টুর এই আজগুবি বানিয়ে বলা গল্প একেবারে সত্যি বলে বিশ্বাস করে ফেলল। তারা যখন হন্যে হয়ে গাড়ির দিকে ছুটছে তখন মংলু মামার ইশারায় গ্রামের কিছু পোলাপান রাশেদের গাড়ির চাকার হাওয়া অলরেডি ছেড়ে দিয়েছিল। রাশেদ গাড়িতে উঠে স্টার্ট দিতেই টায়ার বাস্ট হওয়ায় বিকট শব্দ হলো। সেই নিয়ে মাতাল রাশেদ আর তার গুন্ডাদের মধ্যে চিড়িয়াখানার মতো হুলুস থুলুসার ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে এই সুযোগে ঘরের পেছনের দরজা দিয়ে আকাশ আর অবন্তী সম্পূর্ণ ছদ্মবেশে বের হয়ে এলো। মন্টু ঘটক অবন্তীকে একটি জরাজীর্ণ গ্রামীণ শাড়ি আর কপালে মস্ত বড় একটি কালো টিপ পরিয়ে দিয়েছিল, আর আকাশের মাথায় বেঁধে দিয়েছিল একটি নোংরা গামছা পরনে লুঙ্গি। দেখতে তাদের একেবারে হতদরিদ্র এক দিনমজুর দম্পতি মনে হচ্ছিল। মংলু মামা তাদের তাড়া দিল। আকাশ, আর 1 মিনিটও খারাস না? ওই মোড়ে একটা খরবোঝাই বড় পিকআপ ভ্যান দাঁড়ায় আছে। তোরা ওইটার ছাদে উঠা বস, ওইটা সোজা ঢাকা যাইব। ভাগ জলদি। আকাশ মংলু মামার হাত ধরে চোখে কৃতজ্ঞতা। থ্যাংক ইউ মামা, তুমি না থাকলে আজ। অবন্তী আকাশের হাত টেনে বলে। আরে মেকানিক বাবু, ইমোশনাল সিন বন্ধ করো। ওই খবিসটা চাকা ঠিক করার আগেই আমাদের ভাগতে হবে, চলো। কুচকুচে অন্ধকার রাতে হাইওয়ের ধারে দাঁড়িয়েছিল খড় বোঝাই সেই বিশাল পিকআপ ভ্যান। আকাশ বেশ চটচটে মেকানিক হওয়ায় এক লাফে পিকআপের পেছনের চাকা বেয়ে সোজা ছাদের উপর উঠে গেল। খড়ের স্তূপের ওপর বসে সে নিচে দাঁড়িয়ে থাকা অবন্তীর দিকে হাত বাড়িয়ে দিল। হাতটা দিন মিস চৌধুরী, শাড়ির কুচিটা একটু সামলে ওপরে উঠুন। বড়লোকের বেটি তো আবার পড়ে গিয়ে পা ভাঙবেন না। অবন্তী আকাশের হাতটা শক্ত করে ধরে পা টেনে ওপরে উঠতে উঠতে বলে। ও ফাকাশ, তোমার এই সস্তা ডায়লগগুলো বন্ধ করো তো। এই শাড়ি পরে খড়ের ওপর ওঠা যে কত বড় রিস্ক তা তোমার ওই মেকানিক মাথায় ঢুকবে না। অবন্তী ওপরে উঠতেই পিকআপ ভ্যানটা এক প্রচন্ড ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। হাইওয়ে ঠান্ডা বাতাস আর খড়ের হালকা সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ল। অবন্তী ভারসাম্য সামলাতে না পেরে সোজা আকাশের গায়ের উপর গিয়ে পড়ল। খড়ের বিছানায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। গাড়ির তীব্র গতি আর বাতাসের শাঁসা শব্দে তাদের চারপাশের পরিবেশটা মুহূর্তেই এক অন্যরকম রোম্যান্সে রূপ নিল। অবন্তী আকাশের বুকের ওপর থেকে মুখটা সামান্য তুলে তার নাকের খুব কাছে নিজের নাক ঠেকিয়ে বলে,
বারে জুনিয়র বাবু, এই খড়ের বিছানায় আমাকে নিয়ে শুয়ে থাকার মতলবটা কিন্তু মন্দ না। তোমার এই গামছা পরার লুকটা দেখে তো মনে হচ্ছে তুমি একেবারে আসল কামলা হয়ে গেছো। আকাশ অবন্তীর কোমরটা খড়ের নিচ দিয়ে 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে তার তপ্ত নিঃশ্বাসের খুব কাছে গিয়ে বলে, মুখটা বন্ধ রাখুন অবন্তী। আপনি এই শাড়ি পরে যে রূপের ডালি সেজেছেন তাতে যে কোনো মেকানিকের মাথা ঘুরে যেতে পারে। বয়সে 3 বছরের বড় হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনি আমার কাছে বন্দি এক চঞ্চল পাখি। অবন্তী আকাশের শার্টের ভেতরের বুকের চামড়ায় নিজের আঙ্গুল দিয়ে আলতো করে আঁচড় কাটতে কাটতে পচানোর সুরে বলে, ওমা তাই নাকি? তো এই চঞ্চল পাখিটাকে খাঁচায় আটকে রাখার ক্ষমতা কি তোমার ওই মচকানো হাতের আছে আকাশু? এই যে তোমার বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে, এটা কি ভয়ের চোটে নাকি আমার রূপের ছটায়? আকাশ নিজের ঠোঁটটা অবন্তীর কানের লতির খুব কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, ভয়ের তো প্রশ্নই আসে না। আপনার এই শরীরের সুবাস আর এই রেশমি শাড়ির স্পর্শে যে কোনো পুরুষই পাগল হয়ে যাবে। আপনি বড্ড বেশি উস্কানি দিচ্ছেন মিস চৌধুরী। অবন্তী আর কোনো কথা বলল না। সে আকাশের ঠোঁটের উপর নিজের উষ্ণ ঠোঁট দুটো চেপে ধরল। খড়ের সেই নরম আলগা বিছানায় তাদের দুইজনকে জড়িয়ে ধরা যেন এক বন্য কামনার আগুন জ্বালিয়ে দিল। মধ্যরাতের তীব্র রোম্যান্সের বশে তারা একে অপরের মাঝে বিলীন হতে লাগলো। আকাশের শক্ত হাত অবন্তীর শাড়ির আঁচলটা এক ঝটকায় সরিয়ে দিল। তার ফর্সা মসৃণ পিঠে আর কোমরের ভাঁজে আকাশের আঙ্গুলগুলো বন্য পশুর মতো কামড় বসাতে লাগলো। অবন্তীও ব্যথার বদলে এক পরম তৃপ্তিতে আকাশের পিঠে নিজের নখের তীক্ষ্ণ আঁচড় বসিয়ে দিল। পিকআপ ভ্যানটা যখন হাইওয়ের গর্তে পড়ে বারবার ঝাঁকুনি খাচ্ছিল, তখন খড়ের স্তূপের ওপর তাদের দুই শরীরের ওঠানামা যেন সেই গতির সাথে তাল মেলাচ্ছিল। আকাশের পৌরশালী সুভাষ আর অবন্তীর তপ্ত নিঃশ্বাস সেই শীতল রাতের বাতাসকে একেবারে গরম করে তুলল। আকাশ অবন্তীর ব্লাউজের বোতামগুলো একে একে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল এবং তার নমনীয় বুকের ওপর নিচের মুখ ডুবিয়ে দিল। অবন্তী যন্ত্রণায় আর সুরসুরিতে আকাশের চুলগুলো শক্ত করে খামচে ধরে নিজের শরীরকে আরো উঁচিয়ে দিল। দীর্ঘক্ষণ ধরে চলা সেই তীব্র শরীরী খেলায় তারা একে অপরকে সম্পূর্ণ নিঃশেষ করে দিল। কামনার সেই চরম মুহূর্তে হাইওয়ে ল্যাম্পপোস্টের আলোগুলো তাদের নগ্ন পিঠের ওপর দিয়ে বারবার ছায়ার মতো গলে যাচ্ছিল। শেষে তারা একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সেই খড়ের ওমেই শান্ত হয়ে শুয়ে রইল। ভোর রাতের দিকে হঠাৎ পিকআপ ভ্যানটা প্রচন্ড এক ব্রেক কষে থমকে দাঁড়ালো। চারদিকে পুলিশের সাইরেনের শব্দ আর ফ্ল্যাশলাইটের তীব্র আলো। আকাশ আর অবন্তী ধরফর করে উঠে বসলো এবং দ্রুত নিজেদের পোশাক ঠিক করে নিল। পিকআপের নিচের তখন 4-5টা দামি ল্যান্ড ক্রুজার আর পুলিশের গাড়ি পুরো রাস্তা ব্লক করে রেখেছে। মূলত অবন্তীকে খুঁজতে তারা বাবা চৌধুরী সাহেব আর পুলিশের এক মস্ত বড় টিম পুরো হাইওয়ে ঘেরাও করেছে। আকাশের অবন্তী খড়ের ছাদ থেকে নিচু হয়ে উঁকি দিল। নিচে দাঁড়িয়ে আছেন অবন্তীর বাবা চৌধুরী সাহেব। তার চোখ মুখ ক্লান্ত আর অশ্রু সজল। অবন্তীকে খড়ের ওপর দেখা মাত্রই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। নদী, আমার মা, তুই বেঁচে আছিস? ওরে আমার মারে, নিচে নেমে আয়। পুলিশরা ধরাধরি করে অবন্তীকে নিচে নামালো। চৌধুরী সাহেব অবন্তীকে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। আমরা তোকে পুরো সেন্ট মার্টিন আর সমুদ্রের মাঝের সব খুঁজেছি মা, তুই কোথাও ছিলি না। ওই শয়তান মেকানিকরা তোকে খই লুকে রেখেছিল। ও তোরে কোনো কষ্ট দেয়নি তো মা? অবন্তী বাবার মুখে মাথা রেখে মনে মনে এক অদ্ভুত স্বস্তি পেলেও চোখ গেল উপরে দাঁড়ানো আকাশের দিকে। আকাশের চোখে তখন ধরা পড়ার ভয় আর বোনের অপারেশনের টাকা না পাওয়ার এক চরম হতাশা। ড্যাডি, আমি ঠিক আছি। আমাকে ওই শয়তান রাশেদ মাফিয়ার লোকেরাই মারতে চেয়েছিল। পুলিশ অফিসার আকাশকে পিকআপের ছাদ থেকে টেনে নিচে নামিয়ে কোমরে রিভলভার ঠেকিয়ে বলে, স্যার, এই সেই মেকানিক আকাশ। এই বদমাসটাই আপনার মেয়েকে কিডন্যাপ করেছিল। ওরে আমরা এখনই অ্যারেস্ট করে ক্রস ফায়ারে দিব। আকাশ চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কোনো প্রতিবাদ করলো না। সে গরিব, তার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু ঠিক তখনই অবন্তী এক মস্ত বড় মিথ্যা কথা বলে বসলো। অবন্তী পুলিশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলে, স্টপ, ওরে একদম ছোবেন না। ও কোনো কিডন্যাপার না।
রাশেদ মাফিয়ার গুন্ডারা যখন আমাকে ইয়োর থেকে তুলে নিয়ে মারতে যাচ্ছিল, তখন এই আকাশই নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। ও যদি আমাকে এই মুন্সিগঞ্জের গ্রামে লুকিয়ে না রাখতো, তবে এতক্ষণে আপনারা আমার লাশ খুঁজে পেতেন। ও আমার লাইফ সেভার ড্যাডি, ওরা ছেড়ে দিন। অবন্তীর এমন জোরালো আর আত্মবিশ্বাসী মিথ্যা শুনে চৌধুরী সাহেব আর পুলিশ অফিসার পুরোপুরি দমে গেলেন। চৌধুরী সাহেব আকাশের দিকে তাকিয়ে হাত জোর করলেন। বাবা আকাশ, আমি তোমার ভুল বুঝছিলাম। তুমি আমার মায়েরে বাঁচাইছো। এই নাও আমার পার্সোনাল ভিজিটিং কার্ড। কালই আমার অফিসে এসো, তোমারে আমি 1 কোটি টাকা পুরস্কার দিব, আর তোমার গ্যারেজের জন্য যা লাগে সব ব্যবস্থা করুম। আকাশ ভিজিটিং কার্ডটা হাতে নিল, কিন্তু তার চোখ ছিল অবন্তীর চোখের দিকে। অবন্তী তার বাবার গাড়িতে ওঠার সময় পেছনের দিকে ঘুরে আকাশের দিকে তাকালো। দুজনের চোখে কোনো প্রেম বা অনুভূতির প্রকাশ ছিল না, মুখে তারা কেউ কারো প্রতি কোনো কৃতজ্ঞতা স্বীকার করলো না, কিন্তু তাদের মনের ভেতর এক অন্যরকম ঝড় তখনও বইছিল। ল্যান্ড ক্রুজার গাড়িটা ধুলো উড়িয়ে স্টার্ট দিল, আর আকাশ একা সেই হাইওয়ের ধারে দাঁড়িয়ে রইল। এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে। অবন্তী আবার ফিরে গেছে তার ঢাকার সেই বিলাসবহুল রাজপ্রাসাদে। চারিদিকে এসি রুম, নৌকার চাকর আর দামি ব্ল্যাক কফি। কিন্তু অবন্তী সোফায় পা তুলে বসে যখনই কফিতে চুমুক দেয়, তার মনে পড়ে যায় মুন্সিগঞ্জের সেই মাটির রান্নাঘরের তিতো কয়লার মতো কফিটার কথা। সে আইফোন টিপতে গিয়ে বারবার আনমনে আকাশের সেই রুক্ষ গ্রিজ মাখা চেহারাটা খোঁজে। সে মনে মনে আকাশকে প্রচন্ড মিস করতে শুরু করেছে। তার সেই পচানি আর বড়লোকের বেটি বলে ধমক দেওয়াটা তার কানে সারাক্ষণ বাজে, কিন্তু ইগোর কারণে সে কাউকে তা বলতে পারে না। অন্যদিকে আকাশ তার গ্যারেজে ফিরে এসেছে। চৌধুরী সাহেবের দেওয়া পুরস্কারের টাকায় তার বোনের অপারেশন সফল হয়েছে। গ্যারেজে এখন অনেক বড় বড় স্পোর্টস বাইক মডিফাই হচ্ছে, কিন্তু আকাশ যখনই কোনো গাড়ির ইঞ্জিনের নাটবল্টু টাইট দিতে যায়, তার হাতের আঙ্গুলে যেন অবন্তীর সেই বেনারসি শাড়ির রেশমি সুবাস আর তার নখের আঁচড়ের দাগটা ভেসে ওঠে। আকাশ গ্যারেজের দাওয়ায় বসে ভাঙা রেডিওটার দিকে তাকিয়ে আনমনে হাসে, আর মনে মনে ভাবে বাদ্রি মেয়েটা এখন কি করছে। মুখে কেউ কারো নাম নেয় না, কোনো যোগাযোগও নেই, কিন্তু এই দুই সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ একে অপরকে নিজের অজান্তেই মনের এক কোণে চিরতরে বন্দি করে ফেলেছে। টাকা পয়সার ঝামেলা ঢুকে যাওয়ার পর আকাশ তার মেকানিক লাইফ থেকে একটু বিরতি নিতে চাইল। মনের ভেতর কোথায় যেন একটা অদ্ভুত অশান্তি কাজ করছিল। তাই সে ঢাকা শহরের এক কোণে অবস্থিত মস্ত বড় এক আধুনিক লাইব্রেরিতে পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ নিল। চারিদিকে হাজার হাজার বইয়ের শান্ত পরিবেশ। আকাশের সাথে সেখানে কাজ করে আরো 2 জন স্টাফ, রনি আর শামীম, যারা সারাদিন কাস্টমারদের বই বুঝিয়ে দেয় আর সুযোগ পেলেই আড্ডা মারে। দুপুরবেলা লাইব্রেরিতে মানুষের আনাগোনা একটু কম। কাউন্টারে বসে আকাশ একটা বড় রেজিস্টার খাতা মেইনটেইন করছিল। রনি আর শামীম পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিল। ঠিক তখনই এক খিটখিটে বুড়ো কাস্টমার কাউন্টারে এসে বই আছাড় দিয়ে মারল। এই যে ভাই, আপনাদের লাইব্রেরি সিস্টেমে তো 3rd ক্লাস কেন? আমি খুঁজছি হুমায়ুন আহমেদের মিসির আলী, আর আপনারা আমাকে ধরিয়ে দিচ্ছেন ভূতের গল্প। আপনাদের চোখ কি পকেটে থাকে? দুঃখিত স্যার, আসলে কাল রাতে নতুন বই এসেছে তো একটু ওলটপালট হয়েছে। রনি স্যারের বইটা পাল্টে দাও। রনি কাস্টমার চলে যাওয়ার পর ফিসফিসিয়ে বলে, দেখছিস আকাশ, আজকাল মানুষ কেমন খেপাটে হয়ে গেছে, একটুতেই মাথা গরম করে। তোর তো মেকানিকের হাত, ইচ্ছে করছিল না ওর নাটবল্টু একটু টাইট দিয়ে দিতে? আমাদের আকাশ এখন শান্ত ছেলে, বয়ের পাত্তা উল্টাই ও কি আর ওসব মারামারি করতে পারে? ঠিক তখনই লাইব্রেরির গ্লাস ডোরটা ঠেলে ভেতরে ঢুকলো এক রূপসী মেয়ে। পরনে একটা লেটেস্ট ডিজাইনের কুর্তি, চোখে সানগ্লাস আর কাঁধে দামি পার্স। সুভাষে পুরুষ, সে লাইব্রেরি মুহূর্তের মধ্যে ম করে উঠল। মেয়েটি আর কেউ নয়, অবন্তী চৌধুরী। আকাশ রেজিস্টার থেকে চোখ তুলতেই অবন্তীকে দেখে পুরো হা হয়ে গেল। তার হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। অবন্তী ও আকাশকে ওই স্টাফদের নীল শার্ট পরে থাকতে দেখে সানগ্লাসটা মাথার উপর তুলে চোখ দুটো গোল গোল করে তাকালো। অবন্তী উচ্চস্বরে খুব খুশি হয়ে দৌড়ে এসে আকাশের কাঁধে একটা চড় মেরে পুরো লাইব্রেরি কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, ও মাই গড! আরে মিস্টার কিডন্যাপার, তুমি এখানে কামলা খাচ্ছ নাকি? ইস, আসতে বলুন, কি বলছেন এসব? আকাশ আতঙ্কে চোখ বড় বড় করে ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে অবন্তী কাউন্টারের উপর হাত রেখে অনর্গল বলতে লাগলো, কেন আসতে বলবো? তুমি তো দেখি গ্যারেজ ছেড়ে এখন
বইয়ের পোকা হয়ে গেছো। তা মিস্টার জুনিয়র গুন্ডা, এইখানে কি কোনো নতুন মেয়েকে কিডন্যাপ করার প্ল্যান ফেদেছো নাকি? নাকি আমার বাপের দেওয়া 1 কোটি টাকায় মন ভরেনি? অবন্তীর মুখে কিডন্যাপার, গুন্ডা এসব শুনে রনি আর শামীম চায়ের কাপ হাতে নিয়ে আকাশের অবন্তীর দিকে চোখ কপালে তুলে তাকালো। তারা নিজেদের মধ্যে কোনোই দিয়ে গুঁতো মারামারি করতে লাগলো। কিরে আকাশ, ঘটনা কি? এই মালদার পার্টি তোরে কিডন্যাপার ডাকতেছে কে? তুই কি আসলে ডাকাতি করতি নাকি রে? ভাই রে ভাই, আকাশের কপাল তো একেবারে খুলে গেছে। এমন কাস্টমার তো আমাদের লাইব্রেরিতে রোজ আসে না। আকাশ রাগে ও লজ্জায় লাল হয়ে অবন্তীর হাতটা খপ করে ধরে। আপনার এই বিষাক্ত মুখটা একটু বন্ধ করবেন? চলুন আমার সাথে। আকাশ আর কোনো কথা না বলে অবন্তীর কবজি শক্ত করে ধরে টেনে হিচড়ে লাইব্রেরির একদম শেষ মাথায় নিয়ে গেল। লাইব্রেরিটা ছিল বিশাল। পেছনের ওই দিকটায় পুরনো সব ডিকশনারি আর এনসাইক্লোপিডিয়া রাখা। সেখানে সাধারণত কেউ আসে না। চারিদিকে বড় বড় কাঠের আলমারি, মাঝখানে একটি মাত্র টিমটিমে লাইট জ্বলছে। আকাশ অবন্তীকে একটি আলমারির গায়ে ঠেসে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মিস অবন্তী? আপনি পাবলিক প্লেসে এসব কি আজে বাজে বকছেন? আমার চাকরিটা খাবেন নাকি? অবন্তী নিজের হাতটা না ছাড়িয়ে উল্টে আকাশের একদম বুকে নিজের শরীরটা চেপে ধরে দিমাগ দিয়ে বলে, আজে বাজে মানে কি? তুমি তো একটা চোর, জুনিয়র বদমাস। আমার বাপের থেকে 1 কোটি টাকা নিয়ে এখন এখানে সাধু সেজেছো, আর আমাকে এত বড় লাইব্রেরির আড়ালে এনে এইভাবে চোরের মতো আটকে রেখেছো কেন? আবার কি কিডন্যাপ করার ইচ্ছে হয়েছে? আকাশ অবন্তীর মুখের খুব কাছে নিজের মুখ এনে জোরে ধমক দিয়ে বলে, টাকাটা আপনার বাবা খুশি হয়ে দিয়েছেন, আমি চেয়ে নেইনি। আর আপনাকে আটকে রাখার কোনো শখ আমার নেই। আপনি 3 বছরের বড় হতে পারেন, কিন্তু আপনার এই তেতো স্বভাব এখনো গেল না। তেদর আমি? তুমি একটা আস্ত জানো, আর মুখ বন্ধ করো তোমার, একদম কথা বলবে না। অবন্তী আর কোনো কথা বলার সুযোগ দিল না আকাশকে। সে এক ঝটকায় আকাশের শার্টের কলারটা খামচে ধরে নিজের দিকে টানলো এবং আকাশের ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো সজোরে চেপে ধরলো। আকাশের সমস্ত রাগ আর কথা মুহূর্তের মধ্যেই অবন্তীর ঠোঁটের গভীরে হারিয়ে গেল। অবন্তী যেন তার এতদিনের জমানো সমস্ত রাগ মিস করার তীব্র জেদ এই একটা চুমু দিয়ে উগড়ে দিতে চাইল। আকাশ প্রথম সেকেন্ড হতভম্ব হয়ে গেলেও পরক্ষণেই তার ভেতরের মেকানিক পুরুষটা জেগে উঠল। সে অবন্তীর কোমরটা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে তাকে আলমারির কাঠের দেওয়ালের সাথে আরো জোরে চেপে নিল। অবন্তীর ঠোঁটে নোনতা আর মিষ্টি স্বাদ আকাশকে একেবারে অন্ধ করে তুলল। সে বন্য পশুর মতো অবন্তীর ঠোঁট দুটো কামড়ে ধরে চুষতে লাগলো। অবন্তীর যন্ত্রণায় আর তীব্র উত্তেজনায় একটি মৃদু উফ শব্দ করে আকাশের চুলের ভেতর নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দিয়ে তাকে আরো গভীরে টেনে নিল। কাঠের আলমারির সেই অন্ধকার কোণায় পুরনো বইয়ের গন্ধের মাঝে তাদের 2 শরীরের ঘর্ষণ এক তীব্র কামনার আগুন জ্বালিয়ে দিল। তীব্রতায় তারা একে অপরের জামা শক্ত করে ধরল। আকাশের বলিষ্ঠ হাত অবন্তীর কুর্তির নিচের দিকটা টেনে উপরে তুলে ফেলল। অবন্তীর ফর্সা মসৃণ পেট আর কোমরের চামড়ায় আকাশের গরম হাতের স্পর্শ লাগতেই অবন্তী শিউরে উঠল। সে আকাশের পিঠের শার্টটা খামচে ধরে নিজের শরীরকে আকাশের সাথে একেবারে পিষে ফেলতে চাইল। আকাশ অবন্তীর ঠোঁট ছেড়ে দিয়ে তার গলার নিচে আর কাঁধের নরম চামড়ায় নিজের মুখ ডুবিয়ে দিল। অবন্তী কাম উত্তেজনায় চোখ বন্ধ করে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার তপ্ত নিঃশ্বাস আকাশের কানের লতিতে আছড়ে পড়ছিল। আকাশ, উফ, তুমি খুব বাজে, বড্ড জোরে চাপছো, ভেঙে যাবো তো। আকাশ অবন্তীর কানের কাছে নিজের ঠোঁট ঘেঁষতে ঘেঁষতে বলে, মুখ বন্ধ রাখুন বড়লোকের বেটি। আজ আপনার ওই দেমাগ আমি একেবারে গুঁড়ো করে দেব। অনেক দিন ধরে আমাকে জ্বালিয়েছেন। আকাশ অবন্তীর কুর্তির ভেতরের অন্তর্বাসটা এক হাত দিয়ে একপাশে সরিয়ে দিল এবং তার উন্মুক্ত টৈটম্বুর বুকে নিজের দাঁত দিয়ে আলতো করে কামড় বসালো। অবন্তী তীব্র সুরসুরিতে আর উত্তেজনায় আকাশের কাঁধে নিজের দাঁত বসিয়ে দিল। সেই অন্ধকার কোণায় দীর্ঘক্ষণ ধরে চলল তাদের এই বন্য শরীরী খেলা। ল্যাম্পের আবছা আলোয় অবন্তীর ঘামে ভেজা মুখ আর উথাল পাথাল শরীরটা এক পরম স্বর্গের মতো লাগছিল।
আকাশ অবন্তীর পুরো শরীরটাকে নিজের বাহু বন্ধনে পিষে দিয়ে তাকে বারবার দেওয়ালে চেপে ধরে কামনার চরম সীমায় নিয়ে গেল। তাদের দুজনের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ সেই নির্জন বইয়ের রাজ্যে এক অন্যরকম সুর তৈরি করলো। বেশ কিছুক্ষণ পর কামনার সেই তীব্র ঝড় যখন একটু শান্ত হলো, তখন হঠাৎ দুজনেরই হুঁশ ফিরে এলো। তারা চারিদিকে শান্ত পরিবেশ দেখে চমকে উঠল। অবন্তী তাড়াহুড়ো করে নিজের কুর্তি আর চুল ঠিকঠাক করে নিল। তার মুখ তখনও লজ্জায় আর উত্তেজনায় লাল হয়ে আছে। আকাশও নিজের শার্টের বোতামগুলো লাগিয়ে গামছা দিয়ে মুখটা মুছে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তেই আলমারির ওপাশ থেকে পায়ের আওয়াজ পাওয়া গেল। রনি আর শামীম হাততালি দিতে দিতে আড়াল থেকে বের হয়ে এলো। তাদের মুখে চরম এক খ্যাপাটে আর দুষ্টুমি ভরা হাসি। কিরে আকাশ, তোদের কি ঝগড়া শেষ হইলো? আমরা তো ভাবছিলাম তোরা বুঝি লাঠালাঠি করতেছিস, কিন্তু ভেতরের আওয়াজ শুনে তো মনে হইলো অন্যরকম যুদ্ধ চলতেছে। আরে ভাই রে ভাই, ঝগড়া করতে করতে কেউ এমন চাপটাচাপটি করে নাকি? আকাশ বাবু, কাস্টমারের তো দেখি একেবারে লাইব্রেরির কোনায় নিয়ে শান্ত কইরা দিল। আমাদেরও একটু ট্রিক্স দেখা না। রনি, শামীম, মুখ বন্ধ কর তোরা, ফালতু কথা বলবি না। আকাশ নিজের রাগ সামলাতে না পেরে অবন্তীর দিকে ঘুরল। অবন্তী তখনও নিজের পার্সটা সোজা করার চেষ্টা করছিল। মুখে তার সেই আগের দেমাগ ফিরে আসার চেষ্টা। আকাশ অবন্তীর হাত ধরে লাইব্রেরির মেইন দরজার দিকে টানতে টানতে প্রচন্ড কড়া গলায় বলে, আপনি এখনই এখান থেকে বের হন। মিস চৌধুরী, আপনার মতো তেদর আর বেহায়া মেয়ের জন্য আজ আমার বন্ধুদের সামনে ইজ্জত শেষ। যান, নিজের বাপের গাড়িতে গিয়ে বসুন। আর কোনো দিন এই লাইব্রেরির আশেপাশে পা বাড়াবেন না। অবন্তী দরজার কাছে গিয়ে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চোখে এক চোটল দুষ্টুমি আর চঞ্চলতা নিয়ে বলে, ও তাই নাকি? আকাশবাবু এত বড় হিরোগিরি দেখালে, আর এখন বন্ধুদের সামনে ভদ্র ছেলে সাজছ? মনে রেখো, তুমি আমাকে বের করে দিচ্ছ না, আমি নিজেই দিচ্ছি। তবে তোমার এই লাইব্রেরির কোণাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে মেকানিক সোনাবাবু। অবন্তী এক চটুল হাসি দিয়ে এক ঝটকায় গ্লাস ডোর ঠেলে বাইরে চলে গেল। রনি আর শামীম পেছনে দাঁড়িয়ে হেসেই খুন, আর আকাশ দরজার দিকে তাকিয়ে রাগে আর এক অদ্ভুত ভালো লাগায় নিজের কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। অবন্তী চলে যাওয়ার পরও লাইব্রেরির সেই নির্জন কোনায় যেন তার বেনারসি শাড়ির অবশিষ্ট সুবাস আর কুর্তির হালকা পারফিউমের গন্ধ বাতাসে ভাসছিল। আকাশ দরজার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের কলারটা ঠিক করলো। রনি আর শামীম তখনও কাউন্টারের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে, আর আকাশকে দেখে মিটমিট করে হাসছে। রনি আকাশের কাঁধে একটি থাপ্পড় মেরে, কিরে মেকানিক সাহেব, কাস্টমারের সাথে ঝগড়া করতে করতে একেবারে লাইব্রেরির কোনায় নিয়ে ইমার্জেন্সি মিটিং সেরে ফেললি? মেয়েটা তোরে মেকানিক সোনাবাবু ডাকলো কে রে? আর বলিস না রনি, আমাদের আকাশ তো দেখতে একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কিন্তু তলে তলে তো দেখি ঢাকার কোটিপতির মেয়ের সাথে লাইন কাট করে রাখছে। এই শোন আকাশ, তোর চাকরি চলে গেলে কিন্তু আমরা দায়ী না। ম্যানেজার সাহেব আইলে যদি এই সিনের কথা শুনে, তবে কিন্তু লাইব্রেরি থাইকা সোজা লাথি মাইরা বের করে দেব। আকাশ প্রচন্ড বিরক্ত হয়ে হাতাটা টেবিলের উপর আছাড় দিয়ে বলে, তোরা কি তোদের ফালতু বকবক বন্ধ করবি? কোনো লাইনঘাট নেই। ও একটা আস্ত পাগল, অহংকারী বড়লোকের বেটি, মাথায় ছিট আছে। তোরা এখন নিজের কাজ কর, না হলে আমি ম্যানেজারকে গিয়ে বলবো তোরা ডিউটির সময় চা খাচ্ছিস। আকাশ রেগে মেগে কাউন্টার ছেড়ে লাইব্রেরির পেছনের ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণায় তখনও অবন্তীর লিপস্টিকের হালকা লালচে দাগ লেগে আছে, আর গলায় অবন্তীর নখের সেই চিমটি কাটার দাগটা স্পষ্ট।
আকাশ পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললো। মনে মনে প্রচন্ড রাগ হচ্ছিল অবন্তীর ওপর, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার হার্টবিট তখনও স্বাভাবিক হচ্ছিল না। সেই বাংকারের রাত, মুন্সিগঞ্জের ঘরের স্তূপ আর আজকের এই লাইব্রেরির অন্ধকার কোণা, প্রতিটি মুহূর্তে এই মেয়েটা তার সমস্ত ইগোকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বয়সে 3 বছরের বড় হলে কি হবে, মেয়েটার ভেতরে চটুলতা আর কামনার তীব্রতা আকাশকে প্রতিবার একেবারে অন্ধ করে দেয়। এদিকে লাইব্রেরি থেকে বের হয়ে অবন্তী যখন তার লাল রঙের ব্র্যান্ডেড ল্যান্ড ক্রুজার গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো, তার পুরো শরীর তখনও উত্তেজনায় কাঁপছিল। গাড়ির এসি ফুল স্পিডে চললেও তার গাল দুটো লাল হয়েছিল। সে পার্স থেকে আয়নাটা বের করে নিজের মুখ দেখলো। তার কুর্তির ওপরের দুটো বোতাম খোলা, চুলগুলো একেবারে এলোমেলো। সে ঝটপট নিজের পোশাক ঠিকঠাক করে নিল। ড্রাইভার পেছনের আয়নায় অবন্তীকে দেখে, ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? আপনাকে কেমন যেন ক্লান্ত লাগছে। ঢাকার কোনো শোরুমে যাব নাকি সোজা চৌধুরীর ভিলায়? অবন্তী জানালার বাইরে চোখ ফিরিয়ে মনে মনে এক অদ্ভুত চঞ্চলতা অনুভব করতে করতে বলে, সোজা বাড়ি চলো। আর শোনো, গাড়িটা একটু আস্তে চালাও, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। অবন্তী জানালার কাছে মাথা ঠেকিয়ে বাইরের চলন্ত ঢাকা শহরের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে তখনও আকাশের ঠোঁটের কামড়ের অনুভূতিটা তাজা। সে মনে মনে ভাবছিল, পিচ্চি গুন্ডাটা সাহস তো কম না, সবার সামনে আমাকে টেনে নিয়ে ওভাবে দেওয়ালে চেপে ধরলো। আমার মতো অবন্তী চৌধুরীকেও এভাবে শাসন করে, কিন্তু ওর এই বলিষ্ঠ হাত দুটো যখন আমার কোমরে এসে বসলো, তখন আমার নিজেরও কেমন যেন সব জ্ঞান হারিয়ে গেছিল। অবন্তী নিজের অজান্তেই মুচকি হাসলো। সে বুঝতে পারছিল মুখে সে যতই আকাশকে কামলা বা মেকানিক বলে পচাক না কেন, আকাশের এই আদিমার জঙ্গলি পুরুষালী রূপটা তাকে ভেতরে ভেতরে একেবারে চুরমার করে দেয়। এই অদ্ভুত রোম্যান্স সে তার বড়লোক বন্ধুদের মাঝে কোনোদিন পায়নি। দিন 4 কেটে গেল। আকাশ লাইব্রেরির চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ রনি আর শামীমের রোজগার খোঁচানো আর অবন্তীর আবার ফিরে আসার ভয় তাকে তাড়া করছিল। সে আবার ফিরে গেল তার চেনা গ্যারেজে। চৌধুরী সাহেবের দেওয়া টাকায় গ্যারেজটা এখন অনেক বড় হয়েছে। নতুন নতুন হাইড্রোলিক লিফট আর আধুনিক টুলস এসেছে। আকাশ একটা কালো রঙের স্পোর্টস বাইকের ইঞ্জিন খুলে সেটার পিস্টন পরিষ্কার করছিল। তার পুরো হাত আর কপালের পোড়া মবিলের কালি মাখা। ঠিক তখনই গ্যারেজের সামনে একটি বিশাল কালো রঙের মার্সিডিজ গাড়ি এসে ব্রেক কষল। গাড়ি থেকে নামলেন খোদ চৌধুরী সাহেব, অবন্তীর বাবা, তার সাথে 2 জন বডিগার্ড। আকাশ হাত থেকে রেঞ্জটা রেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে কাপড়ে হাত মুছল। আরে চৌধুরী সাহেব, আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে? মিস অবন্তী কি আবার কোনো বিপদে পড়েছে? চৌধুরী সাহেব হেসে আকাশের কাঁধে হাত দিয়ে, না না বাবা আকাশ, নদী একবারে ঠিক আছে। আসলে আমি এখানে একটা বিশেষ দরকারে এসেছি। আমার পার্সোনাল মেকানিক আর ড্রাইভারের পোস্টটা খালি হয়েছে। নদী আমাকে বলল, ড্যাডি, আকাশের মতো ট্যালেন্টেড মেকানিক আর কেউ হতে পারে না। ও আমার লাইফ সেভার। ওরে আমাদের নিজস্ব মেন্টেন্যান্স ইনচার্জ বানিয়ে দাও। তাই আমি তোমাকে প্রতি মাসে 2 লাখ টাকা স্যালারি আর থাকার জন্য আমাদের গেস্ট হাউসটা দিতে চাই। তুমি কি রাজি বাবা? আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভালো করেই বুঝলো এটা চৌধুরী সাহেবের আইডিয়া নয়, এটা সেই তেদর মেয়ে অবন্তীর এক মস্ত বড় নতুন চাল। সে আকাশকে নিজের খাঁচায় বন্দি করার জন্য এবার তার বাপের টাকা আর পাওয়ার ব্যবহার করছে। আকাশ মনে মনে ভাবলো, ওহ, বেনারসি কুইন তাহলে আমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নতুন নাটক শুরু করতে চাই। ঠিক আছে, আপনি যদি চৌধুরী ভিলার অহংকারী মেয়ে হন, তবে আমিও হাজীগঞ্জের মেকানিক আকাশ। আকাশ চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে ভদ্রভাবে হাসলো। আপনার এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে স্যার, আপনি যখন এত করে বলছেন, আমি কাল থেকেই আপনার বাড়িতে জয়েন করছি। আমার গ্যারেজটা আমার অ্যাসিস্ট্যান্ট সামলাবে। চৌধুরী সাহেব খুশি হয়ে চলে গেলেন। আকাশ মার্সিডিজ গাড়ির চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের হাতের রেঞ্জটা শক্ত করে ধরল। তার ঠোঁটের কোণায় এক নিষ্ঠুর আর চটুল হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, মিস অবন্তী, এবার আপনার নিজের বাড়িতেই আপনার ইগো আর দেমাক আমি কিভাবে টাইট দেই তা শুধু দেখে যান।
পরদিন আকাশ চৌধুরী ভিলার গেট দিয়ে যখন প্রথম পা রাখলো তখন তার পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স, কিন্তু চৌধুরী ভিলার বিশালতা আর জাঁকজমক দেখে সে বিন্দুমাত্র বিচলিত হলো না। গ্যারেজের মেকানিক থেকে সরাসরি কোটিপতির বাড়ির ইনচার্জ হওয়া এই রূপান্তরটা আকাশকে বেশ আমোদ দিল। চৌধুরী সাহেব তো আকাশকে পেয়ে খুশিতে গদগদ, কিন্তু অবন্তীর মনের ভেতরে তখন অন্য কোনো মতলব কাজ করছে। চৌধুরী ভিলার বিশাল ড্রয়িং রুম, ঝাড়বাতি জ্বলছে, চারিদিকে দামি আসবাবপত্র। আকাশ দাঁড়িয়ে আছে, তার সামনেই অবন্তী, পরনে একটি সিল্কের গাউন, হাতে কফির মগ। সে আকাশের দিকে তাকিয়ে একটি বাঁকা হাসি দিল। ওয়েলকাম মিস্টার মেকানিক, চৌধুরী ভিলার গেস্ট হাউস তোমার জন্য রেডি। তবে একটা কথা মনে রেখো, এটা গ্যারেজ না, এখানে কাজ করার সময় হাত সবসময় পরিষ্কার থাকতে হবে। আমার গাড়ির একটু স্পিড কম মনে হচ্ছে, কাল সকাল 7টার মধ্যে ঠিক করে রাখবে। চৌধুরী সাহেবের নির্দেশে এখানে এসেছি, আপনার ফরমাস খাটার জন্য না। তবে আপনার গাড়ির নাট বল্টু কোথায় লুজ আছে তা আমি ভালো করেই জানি, চিন্তা করবেন না, সকালের আগেই সেটা ফুল টাইট হয়ে যাবে। খুব তো স্পর্ধা তোমার। মনে রেখো, আমার বাড়িতে থাকলে আমার সব রুলস মেনে চলতে হবে, কোনো বাড়তি আদিক্ষেতা আমি পছন্দ করি না। আকাশ অবন্তীর আরো কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলে, রুলস তো আমি আপনার বেডরুমেও মানি না মিস অবন্তী। লাইব্রেরির সেই কোণার কথা ভুলে গেলেন? আমার মনে হয় না আপনার আমার ওপর কোনো রুলস খাটানো উচিত। অবন্তীর গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় আর রাগে লাল হয়ে উঠল। সে কফির মগটা টেবিলে রেখে আকাশের দিকে তেড়ে এলো। বেশি সাহস দেখাচ্ছ না? এটা আমার বাড়ি, এখানে আমার কথাতেই সব হয়। আকাশ হেসে চলে গেল। রাত 3টা, চৌধুরী ভিলার করিডোর শুনশান। আকাশ গেস্ট হাউস থেকে বেরিয়ে মেইন বিল্ডিং এর দিকে যাচ্ছিল, কারণ তার মনে হলো অবন্তীর গাড়ির ব্রেক সিস্টেমে কিছু একটা ত্রুটি আছে। সে জানে অবন্তী কাল সকালে বেরোবে, আর সে কোনো রিস্ক নিতে চায় না। হঠাৎ করিডোরের অন্ধকার কোণায় সে দেখলো অবন্তীকে। সে একটা হালকা নাইটি পরে দাঁড়িয়ে আছে জানালার পাশে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অবন্তীকে দেখে আকাশ থমকে দাঁড়ালো। এত রাতে এখানে কি করছেন? ঘুমানোর কথা না আপনার? ঘুম আসছে না আকাশ? তুমি কেন এলে এখানে? তুমি এলে মানেই আমার সব শান্তি শেষ। তুমি আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করো। আকাশ অবন্তীর কাছে গিয়ে তার কাঁধের উপর নিজের হাত রাখলো। আপনি তো আনলেন কায়দা করে, আর অশান্তি আপনি নিজে তৈরি করেন অবন্তী। আমাদের মধ্যে যে তীব্র টান তা তো আপনারও অজানা নয়। কেন এই লুকোচুরি? অবন্তী আকাশের দিকে ঘুরে দাঁড়িয়ে চোখে জল নিয়ে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আর এই ইগো, এই অহংকার আমাকে তোমার কাছে যেতে বাধা দেয়। আকাশ আর দেরি করলো না, সে অবন্তীকে দুহাতে জড়িয়ে ধরলো। অবন্তী প্রথম দিকে একটু বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে আকাশের বুকের মাঝে সমর্পণ করলো। বারান্দার বৃষ্টি আর ভেতরের উষ্ণতা, পুরো পরিবেশটা এক অন্যরকম রোম্যান্সে ভরে উঠলো। আকাশ অবন্তীর চিবুক ধরে ওপরের দিকে তুলল। অবন্তীর ঠোঁট দুটো তখন কাঁপছে। আকাশ আলতো করে তার ঠোঁটের উপর নিচের ঠোঁট রাখলো। আজ আর কোনো রাগ নেই, শুধু এক গভীর আবেগ। আকাশ অবন্তীর কানের কাছে ফিসফিসিয়ে বলে, কাল থেকে আর কোনো মেকানিক মালিক সম্পর্ক থাকবে না। কাল থেকে শুধু আপনি আর আমি। অবন্তী আকাশের শার্টের বোতাম খুলতে খুলতে উত্তেজিত গলায় বলল, আকাশ, তুমি বড্ড দেরি করে ফেলেছো। আমাকে এভাবে আর কতদিন জ্বালাবে? চৌধুরী ভিলার অন্দর মহলের সেই অন্ধকার করিডোরে বৃষ্টির শব্দের মাঝে আকাশ আর অবন্তী একে অপরের মাঝে হারিয়ে গেল। তাদের শরীরে উত্তেজনায় সেই রাজকীয় প্রাসাদের দেওয়ালগুলোকে যেন আরো রহস্যময় করে তুলল। আকাশের হাতের স্পর্শে অবন্তী যেন প্রথমবার নিজের অস্তিত্ব অনুভব করলো। অবন্তী আকাশের চুলের ভেতর আঙ্গুল ডুবিয়ে তার প্রতিটি নিঃশ্বাসের সাথে তাল মেলাতে লাগলো। সেই রাতের সেই মিলন ছিল এক চরম রোমান্টিক মুহূর্ত, যা তাদের এতদিনের ঝগড়া আর জেদকে এক মুহূর্তে মুছে দিল। পরের দিন সকালে চৌধুরী সাহেব যখন ড্রয়িং রুমে এসে দেখলেন অবন্তী আর আকাশ দুজনেই খুব হাসি খুশি আর তাদের মধ্যে সেই চিরচেনা তিক্ততা নেই, তখন তিনি বুঝলেন তার মেয়ে
মেয়ের জীবনের সব থেকে বড় ঝগড়াটে মানুষটাই বোধ হয় তার জীবনের সব থেকে বড় আপনজন হয়ে উঠেছে। চৌধুরী ভিলার সেই রোমান্টিক রাতের পর আকাশের ধারণা ছিল অবন্তী বোধহয় এবার একটু শান্ত হবে, কিন্তু তেদর বড়লোকের বটিদের ডিকশনারিতে শান্ত বলে কোনো শব্দ যে নেই সেটা আকাশ 24 ঘন্টার মধ্যেই টের পেয়ে গেল। অবন্তী এখন আর শুধু লাইব্রেরির কোনায় বা গাড়ির পেছনের সিটে খুনসুটি করার পাত্রী নয়, সে এবার আকাশকে একেবারে পার্মানেন্টলি নিজের লাইফ মেকানিক বানানোর জন্য কোমর বেঁধে নেমেছে। আর এই মিশনে সে চৌধুরী ভিলার পুরো রাজপ্রাসাদকে একেবারে চিড়িয়াখানা বানিয়ে ছাড়ল। এর সাথে যোগ হয়েছে অবন্তীর এক বিদেশি ফেরত কাজিন বব ভাই। বব ভাইয়ের আসল নাম বাবলু, কিন্তু সে নিজেকে ব্রিটিশ ভাবার চেষ্টায় সারাদিন মুখে ভাঙা ইংরেজি আর হাতে একটি গল্ফ স্টিক নিয়ে ঘোরে। সকালবেলা চৌধুরী ভিলার বিশাল বাগান। আকাশ এই টয়োটো হ্যালো জিপের ইঞ্জিন চেক করছিল। তার পরনে যথারীতি মোবিলের দাগ লাগা শার্ট, কপালে ঘাম। ঠিক তখনই বাগানের স্পিকারগুলো থেকে বিকট শব্দে রোমান্টিক গান বাজতে শুরু করলো। আকাশ চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। সে দেখলো বাগানের মাঝখানে একটি বিশাল লাল কার্পেট বিছানো হয়েছে, আর সেই কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসছে অবন্তী। তবে আজকে তার গেট আপ দেখার মতো। সে পরেছে একেবারে খাঁটি লাল বেনারসি শাড়ি, মাথায় এক বিশাল ফুলের মুকুট, আর হাতে এক তোড়া গাঁদা ফুল, কারণ গোলাপ ফুল নাকি বড্ড কমন। তার পেছনে পেছনে আসছে বব ভাই, যে একটা ওভার সাইজ স্যুট পরে অবন্তীর শাড়ির আঁচল ধরে সাবধানে হাঁটছে। ও মাই গড নদী, দিস ইজ সো ক্রেজি ম্যান। আই মিন, একটা গ্যারেজের মেকানিক বলার জন্য তুই এই ব্রিটিশ কোয়ালিটির বর ভাইরে দিয়া শাড়ির আঁচল ধরাইতেছস? দিস ইজ ওপেন ইনসাল্ট টু মাই রিয়েল ব্লাড। মুখ বন্ধ করো বব, বেশি কথা বললে ড্যাডিকে বলে তোমার ক্রেডিট কার্ড ব্লক করে দেব। আঁচলটা সোজা করে ধরো, মাটিতে যেন বালি না লাগে। অবন্তী সোজা হেঁটে এসে আকাশের জিপ গাড়ির সামনে দাঁড়ালো। আকাশ হাঁ করে রেঞ্জ হাতে নিয়ে তাকিয়ে আছে। অবন্তী কোনো ভূমিকা না করে সোজা লাল কার্পেটের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাতের গাঁদা ফুলের তোড়াটা আকাশের মুখের সামনে বাড়িয়ে দিল। অবন্তী চোখ বড় বড় করে একেবারে ফিল্মি কায়দায় বলে, মিস্টার আকাশ বাবু, হাজীগঞ্জের পিচ্চি মেকানিক আমি অবন্তী চৌধুরী আজকে সবার সামনে বব ভাইয়ের সাক্ষী রেখে তোমাকে প্রপোজ করছি। তুমি কি আমার লাইফের পার্মানেন্ট নাট বল্টু টাইট দেওয়ার দায়িত্ব নেবে? আই লাভ ইউ, ইউ স্টুপিড কিডন্যাপার। বিয়ে করবে আমাকে? আকাশ রেঞ্জটা প্রায় হাত থেকে ফেলে দিয়ে 2 কদম পিছিয়ে বলে, আপনার কি মাথাটা একেবারে গেছে মিস অবন্তী? এই ভর দুপুরে বেনারসি পইরা বাগানে নাটক শুরু করছেন, আর এই জোকারটাকে ও আমার জিপের চাকার পেছনে খাড়াই আছে কেন? রয়্যাল ব্লাড না? দিস ইজ ওপেন ইনসাল্ট টু মাই রয়্যাল ব্লাড। হোয়াট জোকার, ইউ ব্লাডি মেকানিক? আই অ্যাম বব ফ্রম লন্ডন। লন্ডনের থ্রো এয়ারপোর্টে আমি ট্রলি টানার বিজনেস ম্যানেজমেন্টের কোর্স করেছি। তুমি আমার জোকার বলো? বব শ্যাট আপ। আকাশ, তুমি আমার কথার উত্তর দাও, হ্যাঁ নাকি না। যদি হ্যাঁ বলো তবে এই বব ভাই এক্ষুনি আমাদের কাজী অফিসের দিকে নিয়ে যাবে, আর যদি না বলো? না, 100 বার না। আপনার কি ধারণা আপনি বড়লোকের বেটি বলে যা ইচ্ছা তাই করবেন? টাকার দেমাগ দেখাইয়া আমারে প্রপোজ করতে আইছেন? বয়সে আপনি আমার চেয়ে 3 বছরের বড়। সেটা বাদ দিলেও আপনার মতো একটা ছিটগ্রস্ত অহংকারী মেয়ের সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না। মাঝে মাঝে যা হয় ওগুলো হয়ে যায় আর কি। যান, আপনার এই লন্ডনের ট্রলি টানার ভাইয়ের সাথে গিয়ে বিয়ে করুন। তুমি আমাকে রিজেক্ট করলে? এই অবন্তী চৌধুরীকে তুমি না বললে? তোমার এত বড় সাহস? হ্যাঁ বললাম, আমার বোনের চিকিৎসা হয়ে গেছে। আপনার বাপের দেওয়ার টাকা আমি শোধ করে দেব। আপনার এই ফরমাস খাটার চাকরি আমার দরকার নেই। আমি কালই হাজীগঞ্জ চলে যাচ্ছি। আকাশের মুখে এমন কড়া রিজেকশন শুনে অবন্তীর ইগোতে একেবারে ডিনামাইট ফেটে গেল। কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী নয়। সে এবার শুরু করলো পাগলামি অপারেশন। আকাশকে আটকে রাখার জন্যে সে চৌধুরী ভিলার মেইন গেটে তালা মেরে দিল, আর বাড়ির সব কাজের লোকেদের নির্দেশ দিল আকাশকে যেন কোনো খাবার না দেওয়া হয়। সে ভাবল ক্ষুধায় কাতর হয়ে আকাশ তার পায়ে এসে পড়বে। বিকালবেলা আকাশ গেস্ট হাউসের বারান্দায় বসে একটা পুরনো ম্যাগাজিন পড়ছিল। তার পেটে তখন খিদেই ইঁদুর ঢিল মারছে। ঠিক তখনই বারান্দার নিচে একটি জরাজীর্ণ ঠেলা গাড়ি এসে থামলো।
ঠেলাগাড়ির ওপর মস্ত বড় এক হাঁড়ি বিরিয়ানি নিয়ে বসে আছে অবন্তী, আর ঠেলাগাড়িটা ঠেলে আনছে বেচারা বব ভাই, যার স্যুটের হাতা ছিঁড়ে একেবারে কামলার মতো দশা হয়েছে। বব ভাই হাঁপাতে হাঁপাতে কপাল মুছতে মুছতে বলে, ওহ নো, দিস ইজ টর্চার নদী। আই অ্যাম ব্রিটিশ সিটিজেন। তুই আমারে দিয়া এই গরম বিরিয়ানির গাড়ি ঠেলাচ্ছিস? মাই ব্যাকবোন ইজ ব্রোকেন ম্যান। অবন্তী হাতে একটা মস্ত বড় চামচ নিয়ে আকাশের দিকে তাকিয়ে চিল্লাচিল্লি শুরু করলো। এই যে মিস্টার খিলগাঁওয়ের মজনু, আই মিন হাজীগঞ্জের আকাশ, এই দেখো তোমার জন্য গরম কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছি। সুবাস পাচ্ছ? যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তবে এই পুরো হাড়ি তোমার, আর যদি না করো তবে এই বিরিয়ানি আমি কুত্তাকে খাইয়ে দেব, তাও তোমারে এক দানাও দেব না। আকাশ বারান্দার রেলিংয়ে ভর দিয়ে হেসেই খুন। ওহো, মিস অবন্তী চৌধুরী এখন বিরিয়ানি ওয়ালি সেজেছেন? তা আপনার ওই লন্ডনের ভাইয়ের চেহারা তো একেবারে মুন্সিগঞ্জের মন্টু ঘটকের মতো হয়ে গেছে। শুনুন, বিরিয়ানি আপনি কুত্তাকে খাওয়ান আর বিড়ালকে খাওয়ান, আমি আপনার প্রপোজাল মানছি না। আমার খিদে লাগলে আমি নিজে বানিয়ে খাবো। ও এত বড় ভাব? বব, গাড়ি ঘোরাও, এই বিরিয়ানি নিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডদের দিয়ে দাও, কাল থেকে আমি অন্য চাল চালবো। পরের দিন সকালে অবন্তী তার পাগলামির লেভেল আরো এক ধাপ ওপরে নিয়ে গেল। সে এবার থিয়েটার করার সিদ্ধান্ত নিল। সে বাড়ির কাজের মেয়ে জরিনাকে দিয়ে এক বোতল লাল রঙের শরবত আনালো। আকাশ যখন বাগানের পানির পাম্পটা ঠিক করছিল তখন অবন্তী সিঁড়ির ওপরে গিয়ে দাঁড়ালো। তার হাতে সেই লাল শরবতের বোতল। অবন্তী কেঁদে ফেলার ভান করে উচ্চস্বরে বলল, আকাশ, তুমি যদি এক্ষুনি আমার প্রপোজাল না মানো তবে আমি এই যে বিষ খেয়ে সুইসাইড করব। এই দেখো বোতলে লাল বিষ, আমি মরে গেলে আমার ড্যাডি তোমাকে পুলিশে দেবে। আকাশ পাম্পের নাট টাইট দিতে দিতে মুখ না তুলেই বলল, খান খান, জলদি খান, ওটা বিষ না, ওটা জরিনাদের রান্নাঘরের রুয়াবজা শরবত। আমি দূর থেকেই ওটার মিষ্টি গন্ধ পাচ্ছি। একটু বেশি করে খাবেন, গরমে শরীর ঠান্ডা থাকবে। ইয়েস নদী, ওটা আসলে রুহ আফজা। আমিও একটু খাই, বড্ড তৃষ্ণা পাইছে। অবন্তীর আগে বোতলটা বব ভাইয়ের মাথায় ঠুকে দিয়ে বলে, তোরা সবাই মিলে আমার লাইফটা হেল করে দিলি, কেউ আমাকে সিরিয়াসলি নেয় না। অবন্তী বুঝলো এভাবে নাটক করে আকাশকে গলানো যাবে না। সে এবার আসল কায়দা করার জন্য রাতের অপেক্ষা করতে লাগলো। সে জানতো আকাশের ইগো যতই শক্ত হোক তার শরীর কিন্তু অবন্তীর ছোঁয়া পেলে একেবারে গলে জল হয়ে যায়। রাত একটা, পুরো চৌধুরী ভিলা নিঝুম। আকাশ গেস্ট হাউসের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু পেটের খিদে আর অবন্তীর সারাদিনের পাগলামির কথা মনে পড়ে তার বারবার হাসি পাচ্ছিল। ঠিক তখনই গেস্ট হাউসের কাঠের দরজাটা আলতো করে খুলে গেল। কোনো আওয়াজ হলো না। অন্ধকারে একটা ছায়া ভেতরের দিকে এগিয়ে এলো। আকাশ ধরপড় করে উঠে বসলো। কে ওখানে? বব ভাই নাকি? আবার গল্ফ স্টিক নিয়ে এসেছেন? অবন্তী টিমটিমে কুপির আলো জেলে দরজায় পেট ঠেকিয়ে দাঁড়ালো। বব ভাই ঘুমাচ্ছে, এটা আমি অবন্তী। আকাশ দেখলো অবন্তী এবার কোনো বেনারসি বা নাইটি পরেনি। সে পরেছে একেবারে পাতলা ফিনফিনে একটি কালো সিফন শাড়ি। তার চুলগুলো ভেজা, কাঁধের ওপর দিয়ে একটি লটকে থাকা রেশমের সুতো একেবারে তার নাভি পর্যন্ত নেমে গেছে। কপির আলোয় তার ফর্সার শরীরটা যেন এক নিষিদ্ধ মায়াজাল তৈরি করছিল। অবন্তীর চোখের চঞ্চলতা উধাও, সেখানে এখন এক তীব্র কামনার আগুন। আকাশ ঢোক গিলে বিছানা থেকে নামে। আপনি আবার এত রাতে এখানে কেন এসেছেন? আমি বলেছি না আপনার কোনো প্রপোজাল আমি। অবন্তী আকাশের মুখের সামনে নিজের একটা আঙ্গুল রেখে তার কথা বন্ধ করিয়ে দিল। প্রপোজ পরে হবে আকাশ বাবু, আগে আমার এই ভেতরের আগুনটা শান্ত করো। 4 দিন ধরে তুমি আমাকে ছোঁওনি, আমার পুরো শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তুমি মেকানিক মানুষ না, এই ঠান্ডা ইঞ্জিনটা একটু গরম করে দাও না। অবন্তী আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে নিজের দুহাত আকাশের গলার পিছনে জড়িয়ে ধরে তার পুরো শরীরটা আকাশের বলিষ্ঠ বুকের সাথে লেপটে দিল। তার ভেতরের পারফিউমের তীব্র মাদকতা আকাশের নাকের ভেতর দিয়ে সোজা তার মগজে গিয়ে ধাক্কা মারল। আকাশ নিজের সমস্ত ইগো আর রাগ এক সেকেন্ডে ভুলে গেল। সে অবন্তীর কোমরটা নিজের 2 হাত দিয়ে এমনভাবে চেপে ধরল যে অবন্তীর মুখ থেকে একটা তৃপ্তির উফ শব্দ বের হয়ে এলো।
অবন্তী নিচের ঠোঁট দুটো আকাশের ঠোঁটের উপর একেবারে হিংস্র পশুর মতো চেপে ধরলো। অবন্তী তার দাঁত দিয়ে আকাশের নিচের ঠোঁটটা কামড়ে ধরে চুষতে লাগলো, যেন সে আকাশের ভেতরের সমস্ত অহংকার টেনে বের করে নেবে। আকাশও আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে অবন্তীকে এক ঝটকায় পাজা কোলা করে তুলে নিয়ে সোজা বিছানায় আছাড় মারলো। বিছানায় নরম চাদরের উপর অবন্তীর কালো শাড়িটা মুহূর্তের মধ্যে আলগা হয়ে গেল। আকাশের রুক্ষ হাত অবন্তীর ব্লাউজের ভেতর ঢুকে তার উন্মুক্ত উত্তপ্ত স্তনজোড়াকে ছুঁতে লাগলো। অবন্তী উত্তেজনায় চোখ বন্ধ করে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার পুরো পিঠ ধনুকের মতো বেঁকে উঠছিল। অবন্তী আকাশের কানে কামড় দিয়ে বন্য গলায় বলে, আকাশ উফ, এত জোরে কেন তোমার? আমি তো মরেই যাব। আরো জোরে চাপো, আমাকে একেবারে শেষ করে দাও। আকাশ অবন্তীর গলার নিচে নিজের মুখ ডুবিয়ে কামোত্তেজিত স্বরে বলে, বড়লোকের বেটি, অনেক নাটক দেখিয়েছেন সারাদিন, বিরিয়ানির কারি ঠেলিয়েছেন, বিষ খাওয়ার নাটক করেছেন। এখন বুঝুন হাজীগঞ্জের মেকানিক জিনিসটা কি। আজ আপনাকে আমি 1 ইঞ্চিও ছাড়বো না। আকাশ অবন্তীর শাড়ির কুচিটা একটানে ছিঁড়ে ফেলল। অবন্তীর ফর্সা মসৃণ উড়ুয়ার নাভির নিচের অংশ কপির আলোয় একেবারে চকচক করছিল। আকাশের কোনো অপেক্ষা না করে অবন্তীর 2 পায়ের মাঝখানে নিজের শরীরটা স্থাপন করলো। তাদের 2 উষ্ণ শরীরের ঘর্ষণার চাদরের খসখস শব্দে গেস্ট হাউসের সেই ঘরটা মুহূর্তের মধ্যে রতি ক্রীড়ার ময়দান হয়ে উঠল। অবন্তী তীব্র সুরসুরিতে আর কামনার চরম সীমায় পৌঁছে আকাশের পিঠে নিজের নখগুলো গভীরভাবে বসিয়ে দিল, যেন সে আকাশের চামড়া ছিঁড়ে ফেলবে। তারা দুজনে মিলে সেই বিছানায় এক বন্য কামনার সাগরে ডুব দিল, যেখানে কোনো ইগো বা সিনিয়রিটির দেওয়াল অবশিষ্ট রইল না। ভোর রাতের দিকে কপিবাতিটা যখন একেবারে নিভে গেছে, তখন হঠাৎ দুজনেরই হুঁশ ফিরে এলো। ঘরের ভেতর তখনও তাদের দীর্ঘশ্বাসের গরম হাওয়া ভাসছিল। অবন্তী তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে নিজের এলোমেলো কালো শাড়ি আর ব্লাউজ ঠিকঠাক করার চেষ্টা করতে লাগলো। তার ফর্সা পিঠে তখন আকাশের আঙ্গুলের লাল লাল দাগ স্পষ্ট। আকাশও বিছানায় বসে নিজের জিন্স আর শার্টটা টেনে টুনে পরে নিল। ঠিক সেই মুহূর্তেই গেস্ট হাউসের দরজাটা এক বিকট শব্দে খুলে গেল, আর দরজার সামনে হ্যারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বব ভাই, রনি আর শামীম, যাদের অবন্তী কাল রাতে বিশেষ বকশিস দিয়ে মুন্সিগঞ্জের লাইব্রেরি থেকে এখানে আনিয়েছিল আকাশের উপর নজর রাখার জন্য। তাদের পেছনে খোদ চৌধুরী সাহেবও চোখ কচলাতে কচলাতে এসে হাজির। বব ভাই চোখ কপালে তুলে চিল্লিয়ে বলে, ও মাই গড নদী, দিস ইজ টোটালি আনসন সিন ম্যান। তুই এই মেকানিকের ঘরে এই পাতলা শাড়ি পইরা কি করতাছস? চারিদিকে চাদর তো দেখি একেবারে কুচকাইয়া যুদ্ধক্ষেত্র হইয়া গেছে। রনি কনুই দিয়ে শামীমকে গুঁতো মেরে হেসেই খুন। শামীম হাততালি দিয়ে ওঠে। চৌধুরী সাহেব হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে বলে, কিরে আকাশ, তুই না বললি মেয়েটা পাগল, মাথা খারাপ? তো মাঝরাতে পাগলের সাথে কে বিছানায় ওষুধের চিকিৎসা চলতেছিল রে ভাই? আমাদের একটু জানা না। বাইরে ভাই, আকাশের মেকানিক ইঞ্জিন তো দেখি মাঝরাতে একেবারে রকেটের স্পিডে চলে। এই সিন যদি আমরা লাইব্রেরিতে দেখতাম তবে তো বয়ের তাকই ভেঙে পড়তো। নদী, মা আমার, তুই এই ছেলের ঘরে এত রাতে কি করছিস? তোর শাড়ির এই দশা কেন? এমন চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে আকাশ আর অবন্তী দুজনেই এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। আকাশের মুখ রাগে আর লজ্জায় একেবারে কালো হয়ে গেল। সে দেখলো অবন্তী নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলার চেষ্টা করছে, কিন্তু তার চোখের চঞ্চলতা তখনও যায়নি। আকাশের ইগো এবার একেবারে মাথায় চড়ে বসলো। সে সবাইকে দেখানোর জন্যে অবন্তীর হাতটা শক্ত করে ধরল। আকাশ প্রচণ্ড জোরে ধমক দিয়ে অবন্তীকে দরজার দিকে ঠেলে দিয়ে বলে, আপনি এখনই আমার ঘর থেকে বের হন। মিস অবন্তী চৌধুরী, আপনার এই নোংরা পাগলামির জন্য আজ সবার সামনে আমার ইজ্জত একেবারে ধুলাই হয়ে গেল। আপনি টাকার জোরে সবাইকে কিনতে পারেন, কিন্তু আমার এই ঘরটাকে আপনার থিয়েটার বানাতে দেব না। যান, নিজের বাপের সাথে গিয়ে ড্রয়িং রুমে বসুন। আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবেন না। বের হন। অবন্তী দরজার বাইরে গিয়ে এক ঝটকায় নিজের শাড়ির আঁচলটা সোজা করে চোখে জল এলেও মুখে সেই আগের চটুল আর তেদর হাসিটা ফুটিয়ে বলে, ও তাই নাকি আকাশবাবু? এত বড় ধমক দেওয়া হচ্ছে? মনে রেখো, তুমি তাড়িয়ে দিচ্ছ বলে আমি যাচ্ছি না। আমার কাজ শেষ, তাই যাচ্ছি। আর শোনো মিস্টার মেকানিক, তুমি মুখে যতই না বলো, কাল সকালের মধ্যে তুমি নিজেই আমার পায়ে সেই হ্যাঁ বলবে। এই অবন্তী চৌধুরী কোনো
রেস হারেনি আর তোমাকেও হারতে দেবে না। বব ভাই চলো। অবন্তী তার শাড়ির আঁচল উড়িয়ে বব ভাই আর চৌধুরী সাহেবকে নিয়ে হিলহিলিয়ে হেঁটে চলে গেল। রনি আর শামীম ভেতরে ঢুকে আকাশের কাঁধে চাপড় দিয়ে হাসতে লাগলো। আর আকাশ দরজার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাতের রেঞ্জটা সোজা দেওয়ালে আছাড় মারল। চৌধুরী ভিলার সেই কেলেঙ্কারির পর আকাশের এক মুহূর্তও সেখানে থাকা নিজের আত্মসম্মানের পক্ষে উচিত মনে করল না। রনি আর শামীমের হাসাহাসি আর চৌধুরী সাহেবের সেই হতাশ মুখের চাহনি তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই রাতেই নিজের যৎসামান্য জামা কাপড় আর মেকানিক টুলসের বাক্সটা গুছিয়ে নিয়ে সে চৌধুরী ভিলা থেকে চিরতরে বেরিয়ে এলো। অবন্তীর ওপর তার রাগ হচ্ছিল ঠিকই, কিন্তু বিছানার সেই তীব্র উষ্ণতা আর অবন্তীর ভেজা চুলের সুবাস তখনও তার মস্তিষ্কের কোষে কোষে এক অবাধ্য হাহাকার তৈরি করছিল। আকাশ সোজা ফিরে গেল তার নিজের চেনা জগৎ মুন্সিগঞ্জের সেই প্রত্যন্ত গ্যারেজে, যেখানে কোনো বড়লোকের বেটির দিমাগ নেই, নেই কোনো ক্ষমতার জোর। দিন 10 কেটে গেছে, আকাশ আবার তার পুরনো মেকানিক জীবনে ফিরে এসেছে। সারাদিন মোবিল গ্রিজ আর ইঞ্জিনের নাটবল্টু নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখে, যাতে অবন্তীর সেই চঞ্চল মুখটা এক মুহূর্তের জন্যেও মনে না পড়ে। কিন্তু মন তো আর মেকানিক ইঞ্জিন নয় যে ইচ্ছে করলে ব্রেক কষে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু সে এটা ভেবেও অবাক, এতদিন হলো মেয়েটা অমন চুপসে গেল কেন? কোনো খোঁজই নাই। এই মেয়ে তো এতদিনে 3য় বিশ্বযুদ্ধ ঘটানোর কথা। ঠিক এমন সময় একদিন দুপুরে গ্যারেজের সামনে একটি জরাজীর্ণ লোকাল বাস এসে থামলো। সেই বাস থেকে ধুলোবালি মেখে নামলো বব ভাই। তবে আজকের বব ভাইয়ের গায়ে কোনো লন্ডনের দামি স্যুট নেই, মুখে সেই চিবানো ইংরেজিও নেই। সে একটা সাধারণ সুতির ফতুয়া আর লুঙ্গি পরে একেবারে বিধ্বস্ত অবস্থায় আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশ হাতে রেঞ্জ নিয়ে অবাক হয়ে তাকায়। আরে বাবলু ভাই ওরফে বব ভাই, আপনার এই দশা কেন? লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের ট্রলিওয়ালা এখন মুন্সিগঞ্জের লোকাল বাসে, ঘটনা কি? মিস অবন্তী আবার কি নতুন নাটক পাঠাইছে আপনারে দিয়া? বব ভাই একেবারে কেঁদে ফেলে আকাশের হাত ধরে। আকাশ ভাই, ওরে আমার মেকানিক ভাই রে, আমারে আর বব ভাই ডাইকা পাপি বানায় না, আমি একেবারে শেষ। আই মিন অবন্তী আপা আমারে পাওয়ার জন্য যা করছে তা শুনলে তোমার চোখে পানি, মোবিল একসাথে ঝইরা পড়বো। কি করছে ওই বদ মেজাজি মেয়ে? আবার কোনো বিষ খাওয়ার নাটক? না ভাই, এবার কোনো নাটক না, এবার একেবারে রিয়েল লাইফ ট্র্যাজেডি। তুমি চলে আসার পর চৌধুরী সাহেব নদীকে জোর করে এক মস্ত বড় মাফিয়া ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল। নদী সাফ না করে দিছে। সে ডিক্লেয়ার করেছে সে যদি বিয়ে করে তবে শুধু আকাশকেই করবে, না হলে সারা জীবন কুমারী থাকবে। আকাশ বুকের ভেতর একটি মোচড় অনুভব করে। তো এতে স্যাক্রিফাইস কোথায়? ও তো জেদ দেখাচ্ছে। বব ভাই জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে। যেদি না ভাই, চৌধুরী সাহেব রেগে গিয়ে অবন্তীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। বলে যে যদি মেকানিকের কাছে যায় তবে তার 100 কোটি টাকার সম্পত্তি একানাও পাবে না, তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হবে। কারণ তোকে এত বলার পরও তুমি অবন্তীকে অপমান করেছো। এটা আঙ্কেলের ইগোতে লেগেছে। তুমি বিশ্বাস করবে না আকাশ ভাই, যে মেয়ে এসি ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারতো না, আইফোন ছাড়া যার দিন চলতো না, সে 1 সেকেন্ডও চিন্তা করে না। সে 1 সেকেন্ডও চিন্তা না করে তার ওই 100 কোটির রাজপ্রাসাদ, দামি গাড়ি, বাড়ি, ব্যাংক সব টাকা এক কলমের খোঁচায় ড্যাটের নামে সাইন করে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এক কাপড়ে ও একেবারে রাস্তার ফকির হয়ে গেছে ভাই। বব ভাইয়ের মুখে এই কথা শুনে আকাশের হাতের রেঞ্জটা ঝনঝন করে মাটির ওপর পড়ে গেল। তার পুরো শরীর যেন এক অদৃশ্য বিদ্যুতের শকে জমে বরফ হয়ে গেল। সে অবন্তী চৌধুরী তার রূপের আর পাপের টাকার দিমাগ নিয়ে সারাক্ষণ আকাশে উঠত। সে আজ তাকে পাওয়ার জন্যে তার এই সামান্য এক মেকানিকের ভালোবাসার টানে নিজের 100 কোটির রাজত্ব এক মুহূর্তে ত্যাগ করে দিল। এর চেয়ে বড় স্যাক্রিফাইস বা আত্মত্যাগ একটা মেয়ের পক্ষে আর কি হতে পারে? আকাশের চোখের কোণায় এতদিনের জমে থাকা সব রাগ আর ইগোর বরফ মুহূর্তেই গলে জল হয়ে গেল। সে বুঝতে পারল অবন্তী তাকে কতটা গভীরভাবে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। আকাশ বব ভাইয়ের কাঁধ ঝাঁকিয়ে উত্তেজিত গলায় বলে, অবন্তী এখন কোথায়? ও কোথায় আছে বাবলু ভাই, জলদি বলুন। ও আমাদের সেই পুরনো মন্টু ঘটকের ভাঙা আখড়ায় গিয়ে উঠেছে। সেখানে একটা সেরা মাদুর পেতে
চটের চালের নিচে বসে আছে, সারাদিন ধরে তোমার নাম জপতেছে আর কান্না করতেছে। তুমি জলদি যাও ভাই, ওরে বাঁচাও। আকাশ আর এক সেকেন্ডও নষ্ট করলো না। সে গ্যারেজের একটা চটপটে স্পোর্টস বাইক স্টার্ট দিয়ে একেবারে বাতাসের গতিতে মুন্সিগঞ্জের কাঁচা রাস্তা ধরে মন্টু ঘটকের আখড়ার দিকে ছুটলো। তার মনে তখনও অবন্তীর সেই চটুল ডায়লগগুলো বাজছিল। মনে রেখো, তুমি মুখে যতই না বলো, কাল সকালের মধ্যে তুমি নিজেই আমার পায়ে এসে হ্যাঁ বলবে। আকাশ মনে মনে বলল, হ্যাঁ অবন্তী, আজ আমি হার মানলাম। তোমার এই পাগলামি আর ভালোবাসার কাছে এই মেকানিকের ইগো একেবারে হেরে গেছে। মন্টু ঘটকের আখড়া, দুপুরের কড়া রোদ, মাটির উঠোনে একটি পুরনো আম গাছের নিচে মন্টু ঘটক আর মংলু মামা বসে তামাক টানছিল আর আফসোস করছিল। ঠিক তখনই আকাশ বাইকটা ব্রেক কষে সেখানে থামালো। মংলু মামা আকাশকে দেখে লাফ দিয়ে ওঠে। ওরে আমার মেকানিক পোলা আইসে রে। ওই মিন্টু, দেখ দেখ, আমাদের হিরো আয়সা পড়েছে। মামা, অবন্তী কোথায়? ও ভেতরে আছে। মন্টু ঘটক ভেতরের ঘরের দিকে আঙ্গুল দেখিয়ে দেয়। হরে বাবা, ঘরের ভেতরেই আছে। মেয়েটার অহংকার একেবারে চূর্ণ হয়ে গেছে রে আকাশ। এক কাপড়ে চইলা আইছে, তুই ভেতরে যা, ওরে একটু শান্ত কর। আকাশ ধীর পায়ে মাটির ঘরের ভেতরের দিকে এগিয়ে গেল। ঘরের ভেতর টিমটিমে আলো। একটা পুরনো চটের মাদুরের ওপর বসে আছে অবন্তী। তার পরনে একটি সাধারণ সুতির শাড়ি, চুলে কোনো সুবাস নেই, চোখে নেই কোনো দামি সানগ্লাস। তার ফর্সা মুখটা ধুলো আর কান্নায় মলিন হয়ে গেছে। সে একটা শুকনো রুটি হাতে নিয়ে আনমনে ছিঁড়ছিল আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আকাশ দরজায় দাঁড়িয়ে নিচু স্বরে ডাকলো, মিস অবন্তী চৌধুরী। অবন্তী চমকে উঠে দরজার দিকে তাকালো। আকাশকে দেখা মাত্রই তার চোখের জল যেন বাঁধভাঙা বন্যার মতো নেমে এলো। সে হাতে রুটিটা ফেলে দিয়ে সোজা উঠে দাঁড়িয়ে আকাশের দিকে ছুটে এলো, কিন্তু মাঝপথে এসে সে থমকে দাঁড়ালো। তার সেই চেনা দিমাগটা আবার জোর করে মুখে আনার চেষ্টা করলো। অবন্তী কেঁদেও হাসার ভান করে, মুখটা বাঁকিয়ে বলে, ও মিস্টার কিডন্যাপার, তুমি এখানে কেন এসেছো? আমার ইন্টারভিউ নিতে এসেছো নাকি? দেখো, আমার ড্যাডি কিন্তু আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। আমার কাছে এখন ওই 1 কোটি টাকাও নেই, আর তোমার জন্য বিরিয়ানির হাড়িও নেই। আমি এখন একেবারে ভিখারিনী। এখন তো তোমার শান্তি, তাই না? এবার তো তোমার ইগো শান্ত হয়েছে। আকাশ কোনো কথা বলল না। সে এক পা দুপা করে এগিয়ে এসে অবন্তীর একদম মুখোমুখি দাঁড়ালো। অবন্তীর ঠোঁট দুটো তখনও অভিমানে কাঁপছিল। আকাশ হঠাৎ এক তীব্র আবেগে অবন্তীকে নিজের 2 বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। সে অবন্তীর মাথাটা নিজের বুকের মাঝে চেপে ধরল, যেখানে তার হার্টবিট একেবারে চূর্ণ বিচূর্ণ স্পিডে চলছিল। মুখ বন্ধ করুন অবন্তী, বড্ড বেশি কথা বলেন আপনি। আপনার এই 100 কোটির রাজপ্রাসাদ ত্যাগের গল্প শোনার পর এই মেকানিকের আর কোনো ইগো অবশিষ্ট নেই। আপনি আমার চেয়ে 3 বছরের বড় হতে পারেন, কিন্তু ভালোবাসার দিক থেকে আপনি আমার চেয়ে অনেক অনেক ওপরে চলে গেছেন। আই লাভ ইউ অবন্তী, আই লাভ ইউ সো মাচ। অবন্তী আকাশের বুকের ভেতর নিজের মুখটা আরো গভীরভাবে লুকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। তুমি আসলেও একটা জানোয়ার আকাশ। এতদিনে তোমার এই মেকানিক হৃদয়ে দয়া হলো। আমি সব ছেড়ে এসেছি শুধু তোমার এই একটা আই লাভ ইউ শোনার জন্য। আমি তোমার ওই গ্যারেজের দাওয়ায় থাকতে রাজি, তাও ওই বড় লোকেদের নরকে আমি আর ফিরবো না। ঘরের বাইরে তখন মংলু মামা, মন্টু ঘটক আর বব ভাই দরজার আড়াল থেকে উকি ঝুঁকি মারছিল। অবন্তী আর আকাশের এই মিলন দেখে তাদের চোখেও খুশির জল চলে এলো। মংলু মামা লাঠিসোঁটা উঁচিয়ে চিল্লিয়ে বলে, ওরে মিন্টু, কাজী সাহেব রে খবর দে, আজ রাতে আমাদের মেকানিক পোলার আর বেনারসি কুইনের বিয়া হইব। আমি নিজেই বিয়ার উকিল বাপ হইমু। বব ভাই আনন্দে লুঙ্গিটা কাছা মেরে নাচতে নাচতে বলে, Yes, this is what I call a British style happy ending, man. I am so happy. সেই রাতেই মুন্সিগঞ্জের সেই প্রত্যন্ত গ্রামের ছোট এক মসজিদে টিমটিমে মোমবাতির আলোয় আকাশ আর অবন্তীর বিয়ে সম্পন্ন হলো। অবন্তীর পরনে ছিল মন্টু ঘটকের জোগাড় করে দেওয়া একটি সাধারণ লাল সুতির শাড়ি, আর আকাশের মাথায় সেই চেনা গামছা। কিন্তু তাদের দুজনের মুখে যে খুশির আলো ছিল তা কোনো কোটি টাকার রাজপ্রাসাদেও পাওয়া সম্ভব নয়। বিয়ের পর দিন কয়েক কেটে গেল।
আকাশ আর অবন্তী এখন ঢাকা শহরের এক কোণে একটা ছোট্ট ছিমছাম ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছে। আকাশের গ্যারেজের ইনকাম এখন বেশ ভালো। তারা নিজেদের মতো করে এক সুখের সংসার সাজিয়ে নিয়েছে। রাত 10টা। ঘরের ছোট বারান্দায় একটা কাঠের বেঞ্চে আকাশ বসেছিল। সে একটা স্পোর্টস বাইকের কার্বোরেটর পরিষ্কার করছিল। ঠিক তখনই অবন্তী রান্নাঘর থেকে 2 কাপ গরম ধোয়া ওঠা কফি নিয়ে বারান্দায় এলো। আজকে তার পরনে একটি নীল রঙের 3 পিস, চুলে একটি সাধারণ ক্লিপ আটকানো। সে কফির কাপটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে তার পাশে এসে বসলো। অবন্তী কফিতে চুমুক দিয়ে চটুল চঞ্চল চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ মিস্টার পার্মানেন্ট হাজবেন্ড, আজকের কফিটা কেমন হয়েছে? মুন্সিগঞ্জের সেই তেতো কফির মতো নাকি লাইব্রেরির কোণার সেই মিষ্টি কফির মতো? আকাশ কফিটা মুখে নিয়ে হাসলো। তারপর অবন্তীর কোমরটা এক হাত দিয়ে টেনে নিজের দিকে আনলো। কফিটা একেবারে আপনার মতো হয়েছে, মিষ্টি কিন্তু ভেতরে তীব্র উত্তেজনা। তা মিস চৌধুরী, মিসেস আকাশ, আপনার ওই এসি রুম আর আইফোনের অভাব এখন মনে পড়ে না? অবন্তী আকাশের বুকের উপর নিজের মাথাটা আলতো করে রেখে তার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে নিচু ও কামোত্তেজিত স্বরে বলে, একদম নামিয়ে মেকানিক বরের বুকের ভেতরে যে ওম আর তার এই শক্ত হাত দুটোর যে স্পর্শ, তার সামনে ওই 100 কোটির সম্পত্তিও একেবারে তুচ্ছ। শোনো আকাশ, রাত তো অনেক হলো, এখন কি ওই কার্বোরেটরের নাটবল্টু পরিষ্কার করা বেশি ইম্পর্ট্যান্ট নাকি তোমার এই ঘরের চিরচেনা ইঞ্জিনের সার্ভিস করা বেশি ইম্পর্ট্যান্ট? আকাশ অবন্তীর কানের লতিতে নিজের ঠোঁট ঘষে। আপনি বড্ড বেশি উস্কানি দেন অবন্তী। লাইব্রেরির কোণা থেকে শুরু করে এই বারান্দা, আপনার এই তেদর স্বভাব আর গেল না। ঠিক আছে, আজকের সার্ভিসিংটা তাহলে একেবারে কড়া কায়দায় হবে। আকাশের কোনো কথা না বলে অবন্তীকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে ভেতরের বেডরুমের দিকে এগিয়ে এলো। বারান্দার কুপির আলোটা বাতাসের হালকা ঝাপটায় নিভে গেল, আর ঘরের ভেতর শুরু হলো তাদের এক নতুন বৈধ আর চিরস্থায়ী ভালোবাসার মধুময় অধ্যায়। তাদের এই অদ্ভুত অপহরণ নাটক, হাইওয়ের ঘরের স্তূপের রোম্যান্স আর লাইব্রেরির কোণার ঝগড়া, সবকিছু পেরিয়ে তারা আজ এক সুখী ও চিরন্তন দম্পতি। বিপরীত মেরুর এই 2 মানুষ একে অপরের মাঝে বিলীন হয়ে খুঁজে পেল জীবনের আসল হ্যাপি এন্ডিং।